সাকিব আমাকে বলতেছিল একটা কথা, আমার কাছে ভালো লাগছে। আমি বললাম, তুমি যে রাজনীতিতে যোগদান করবা, তুমি কি নমিনেশন পাবা কিনা? পাবলিক যেটা বিলিভ করে সেটা হচ্ছে যে অ্যান্টি করাপশন ইউনিট যেটা আছে বিসিবি, তারা বোধহয় সঠিকভাবে তাদের কাজটা করছে না। যে 900 কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিট আছে বিসিবিতে, 200-250 কোটি টাকার মতো ওদের ক্যাশ আছে, অ্যাসেট। বিপিএলটা হয়ে গেছে কি একটা মৌসুমী মেলা। দেশের প্রধানমন্ত্রী ডেকে বলেছে, তুমি টিম নাম নিবো না? আমার তো অর্থের অভাব নেই, হাজার হাজার অর্থ পাচার করছি বিদেশে, কোটি কোটি। ক্রীড়া সংগঠকের এগেনস্টে ফলস কেস দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আপনাদের হোস্ট ডেল এইচ খান স্ট্র্যাটলগের আরেকটি নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের আজকের স্ট্র্যাটলগের যে টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো, ফুটবল নিয়ে কথা বলবো, আমরা একই সাথে কথা বলবো যে বাংলাদেশের একটা দেশ হিসেবে এবং বাংলাদেশের যে নতুন প্রজন্ম আছে তাদের ক্যারেক্টার বিল্ড আপের জন্য এবং সাইকোফিজিক্যাল যে ডেভেলপমেন্ট আছে এক্ষেত্রে ক্রীড়া জগতের কি ভূমিকা, এ ব্যাপারে আজকে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য হাজির হয়েছেন কর্নেল AKM জাকি স্যার। স্যার, আসসালামু আলাইকুম এবং স্বাগতম। ওয়ালাইকুম সালাম। আপনাকেও অনেক ধন্যবাদ যে আপনি এরকম একটা ফোরামে স্ট্র্যাটলগে আমাকে আমন্ত্রণ করেছেন, এবং আপনার মাধ্যমে সকলেই যারা এই অনুষ্ঠান দেখছে তাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে পডকাস্টটা শুরু করতে যাচ্ছি, শুরুতেই আপনাকে একটা ট্রিকি অথবা সেন্সিটিভ কোশ্চেন দিয়ে শুরু করতে চাই। জি। সেটা হচ্ছে যে আমরা প্রায়ই দেখি যে আমাদের দেশের যে চ্যাম্পিয়ন প্লেয়াররা আছে তারা মাঝে মাঝে অ্যাক্টিভ প্লেয়ার অবস্থায় অন্যান্য জবে সুইচ করার চেষ্টা করে। যেমন আমরা মাশরাফি বিন মুর্তজার ক্ষেত্রে দেখলাম, তারপরে স্পেশালি সাকিব আল হাসানের ক্ষেত্রে আমি দেখলাম যে উনি একই দিকে মানে অ্যাক্টিভ প্লেয়ার, আবার মেম্বার অফ দ্য পার্লামেন্ট হয়েছিলেন উনি। এটার ব্যাপারে মানে বাংলাদেশের যে আপামর দর্শক আছে, সমর্থক আছে, তারা দ্বিধা বিভক্ত। কেউ বলছে না, প্লেয়ার আসলে খেলা উচিত এবং তার খেলার টেনিয়ার শেষ করার পরে অন্য জবে যাওয়া উচিত। অনেকে বলছে যে না, জব করতে করতে আবার অন্য আরেকটা বিজনেস অথবা মানে চাকরিতে যদি যায় তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে। অনেকে বলছে না, ঠিক আছে, সাকিব আল হাসান ইজ মানে অনলি ওয়ান পিস উই হ্যাভ, সো হি ক্যান ডু হোয়াট এভার হি লাইকস। আপনি ব্যাপারটা কিভাবে দেখেন স্যার? এটা একটা অত্যন্ত স্পর্শকাতর প্রশ্ন সাকিবুল হাসানের ব্যাপারে যে আপনি মতামতটা তুলে ধরেছেন। তো এইটা সরাসরি উত্তর দেওয়ার পূর্বে আমি কিছু তথ্য যদি আমার অভিজ্ঞতা আমাকে তুলে ধরি, তাহলে হয়তো দর্শকদের বুঝতে একটু সুবিধা হবে। রাইট স্যার। তো প্রথমত এই কথাগুলির সাথে মানে ন্যাশনাল প্রাইড, তারপরে অ্যাকাউন্টেবিলিটি, তারপরে ট্যালেন্টস, ইমোশনস, এই কথাগুলি একটু যদি আমরা বুঝি তাহলে তোমার প্রশ্নের উত্তরটা দিতে সুবিধা হবে। এখানে লিডাররা বা বড় বড় লিডাররা অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, যখন ন্যাশনাল প্রাইডের প্রশ্ন আসে বা প্লেয়ারের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসে, তারা তখন ন্যাশনাল প্রাইডটাকে অগ্রাধিকার দিয়ে প্লেয়ারদের অ্যাকাউন্টেবিলিটিটা একটু ছাড় দেয়, এটা ন্যাশনাল প্রাইডের জন্য। আর ট্যালেন্ট এবং যেটা আপনি বলতেছিলেন যে ক্যারেক্টার, এটা খেলাধুলার জগতে একটা ভীষণ জিনিস। যেমন ট্যালেন্ট হলো জন্মগত পাওয়া একটা জিনিস, এটা গড আল্লাহ প্রদত্ত। আর ক্যারেক্টারটা হলো এটা তৈরি করে নিতে হয়, এটা মোল্ড করতে হয়। এইটা মোল্ড করার জন্য কারা দায়ী? এই ক্যারেক্টারটাকে যদি আমি ডিসিপ্লিন আকারে অ্যানালাইজ করতে চাই, মোল্ডেড করতে চাই, স্ট্রাকচার করতে চাই, স্কাল্পচার করতে চাই, তাহলে বাবা মার দায়িত্ব, কোচের দায়িত্ব এবং অভিভাবকদের দায়িত্ব। এখানে অভিভাবককে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওকে। সো সেক্ষেত্রে এই প্রসঙ্গ টেনে একটা কথা বলবো যে সাকিব আল হাসানের সাথে আমি অনেক দিন থেকে পরিচয়, যেহেতু খেলার জগতে জড়িত। 2011 সালে খুব সম্ভব জিম্বাবুয়ে ট্যুরের পর তার ক্যাপ্টেন্সিটা তাকে ডিস্ক্রাইব করা হলো। প্লেয়াররা কিন্তু অত্যন্ত ইমোশনাল, যেটা আমরা বুঝি না। এই ইমোশনের জোরেই কিন্তু তারা এত বড় প্লেয়ার হয়। আচ্ছা, ইমোশনটাকে যদি সঠিকভাবে সঞ্চালিত করতে পারে অভিভাবকগণ, তাহলে কিন্তু একটা প্লেয়ার নষ্ট হওয়ার কথা না, বা তুমি যে প্রশ্নটা করলা এই জিনিসগুলি হওয়ার কথা না। কারণ এই অভিভাবকের দায়িত্বে আমি মনে করি একটা গ্রেট স্পোর্টসম্যান যদি সঠিকভাবে পরিচালিত না হয়, যেমন কোহলি, তার অনেক ইমোশনাল অ্যাটিটিউড প্রবলেম ছিল। স্টিফেন কে বলে অস্ট্রেলিয়ার স্মিথ, আরও কয়েকজন প্লেয়ার আছে, কিন্তু তারা
তাদের বোর্ড অভিভাবকের দায়িত্ব পালন করে তাকে সঠিক চ্যানেলে নিয়ে আসছে। ওকে। তো এখন সাকিবের প্রশ্নে আসি, সাকিবকে যদি বলা হতো প্রতিদিন সকালবেলা যে সাকিব তোমার মেধার জন্য তুমি কিছু ম্যাচ জিতবা, কিন্তু তোমার ক্যারেক্টার, তোমার ডিসিপ্লিন যদি সঠিক থাকে তাহলে তুমি দেশের জনগণের কাছে, বিশ্ব জনগণের কাছে সারা জীবন তাদের মণিকোঠায় বেঁচে থাকবা, এই কথাটা যদি তাকে বারবার বলা হতো, আমি জানি না তাকে কোনো কাউন্সিলিং এইভাবে করা হয়েছে কি হয় নাই, নিশ্চয়ই তার ফল আমি পেতাম। আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনী জীবনে এরকম কাউন্সিলিং করে আমি তোমাকে এখন অনেক উদাহরণ দিতে পারি, এর সময় নষ্ট হবে, যে কাউন্সিলিং এর ফল আমি প্রচুর পেয়েছি। তো এর পরেও এই যে তার একটা ইমোশনে আঘাত দেওয়ার পরেও সে কিন্তু 10 বছর নাম্বার 1 অলরাউন্ডার হিসাবে বাংলাদেশে ছিল। তার রেকর্ড বলতে গেলে আরো 2 মিনিট লাগবে। তার একটা অলরাউন্ডার যার 14,000 রান, 700 উইকেট, হি ইজ এ গ্রেট প্লেয়ার। এখন সরাসরি যদি আমি তোমার প্রশ্নে আসি, সাকিবকে কিন্তু আমরা মাগুরা 1 আসনের কনস্টিটিউন্সির লিডার হিসেবে দেখতে চাই না, আমরা দেখতে চাই তাকে ন্যাশনাল হিরো হিসাবে। পলিটিক্স আর রাজনীতি দুইটা ভিন্ন ধারা। পৃথিবীর ইন্ডিয়াতে এবং বিভিন্ন দেশে বড় বড় প্লেয়ারগণ যখন খেলার ফর্মে ছিল না, তখন তারা খেলা ছেড়ে দিয়ে রাজনীতিতে যোগদান করেছে। এটার ইমরান খান থেকে শুরু করে ইন্ডিয়াতে অনেক প্লেয়ার, গম্ভীর গৌতম আছে, আজহারউদ্দিন আছে, চেতন শর্মা আছে, অনেকেই আছে। তারা কিন্তু তখন সেই পথ বেছে নিয়েছে, কারণ ক্রিকেটকে অনেক সময় দিতে হয়, আর রাজনীতি তো ঠিক একইভাবে সময় দিতে হয়। রাজনীতিতে কম্প্রোমাইজ করতে হয় আগে চলার জন্য, কিন্তু খেলাধুলার অঙ্গনে তো কম্প্রোমাইজ করার কোনো জায়গা নেই, তাকে আমাকে ওই মাঠে গিয়ে জিততেই হবে, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। তো সাকিবের, আমি যদি সাকিবের তখন এই কথাগুলি, সাকিব আমাকে বলতেছিল একটা কথা, আমার কাছে ভালো লাগছে। আমি বললাম তুমি যে রাজনীতিতে যোগদান করবা, তুমি কি নমিনেশন পাবা কিনা। আমি জানি না সাকিব আমার কথা শুনতেছে কিনা। সাকিব বললো, জাকির ভাই, কোনো জিনিস মন থেকে চাইলে এটা পাওয়া যায়, এটা বিরাট কথা। মানে এটা ইট স্পিক্স হাউ হিজ ডিটারমিনেশনস, যে মন থেকে চাইলে পাওয়া যায়। রাইট। তো তখন কিন্তু আমি তাকে এই কথাগুলি বলার সুযোগ হয়নি, বা আমি বললো তো আমার সাথে এরকম ধরনের সম্পর্ক ছিল না যে আমার কথা শুনবে, যে তুমি একটা ভুল পথ বেছে নিচ্ছ। কারণ ব্যাখ্যা দিয়ে যদি আমি তাকে বুঝাতাম যে তুমি জার্সি পরে দেশের গর্ব, তুমি কনস্টিটিউয়েন্সি মাগুরার 1-এর গর্ব না, কিন্তু আমি তোমাকে ওই জায়গায় দেখতে চাই না। যে কথাটা প্রথমে শুরু করছিলাম, যে লিডারদের চ্যালেঞ্জ, যে ন্যাশনাল প্রাইডকে কতটুকু ছাড় দিবে আর একটা প্লেয়ারের অ্যাকাউন্টেবিলিটিকে কতটুকু ছাড় দিবে। তিনটা ছোট এক্সাম্পল যদি তোমাকে দেই, যেমন হাবিবি বিকেলা, তার নাম হয়তো ইয়াং জেনারেশনরা সেভাবে জানে না। ম্যারাথন প্লেয়ার, সে একজন ম্যারাথন বিদ ছিল, ইথিওপিয়ান। 1960 অলিম্পিকে সে খালি পায়ে দৌড়ে ইটালি রোম অলিম্পিকে 60-তে সে ওয়ার্ল্ড রেকর্ড করলো। সে তো বোধহয় ইথিওপিয়ান আর্মিরও কেউ ছিল। এক্স্যাক্টলি, তুমি ইউর ভেরি কারেক্ট। সে নায়ক বা লান্স কর্পোরাল হিসাবে 1950 সালের দিকে ইথিওপিয়ান ইম্পেরিয়াল গার্ডে যোগদান করে। ইউর ভেরি কারেক্ট, থ্যাংক ইউ। তার ঠিক গোল্ড মেডেল পাওয়ার পর 3 মাস পরে ইম্পেরিয়াল গার্ডের যে ব্রিগেডিয়ার ছিলেন, মেঙ্গুইজ আর সামথিং নাম আমার মনে নাই, সে একটা কু করে বসে। তখন হাইলে সালাসিয়া কিং ব্রাজিলে ছিল, কিন্তু 4 দিনে শিফা বার্মের স্টাফ অন্যান্য মিলে কুটা হয়, মানে থামিয়ে ফেলে। দ্যাট ব্রিগেড কমান্ডার ওয়াজ হ্যাং, এবং সবাইকে, যেহেতু কুর সাথে জড়িত, হাইলে সালাসিয়া সেই হাবিবি বিকেলাকে মাফ করে দেয়, কারণ সে ইথিওপিয়াকে দেশের জন্য চিনিয়েছে। তো এবং সেই হাবিবি বিকেলা টোকিও অলিম্পিকে 4 বছর পর আবার ওয়ার্ল্ড রেকর্ড করলো। প্রথমবার বেয়ার ফুটেড ছিল, পরের বার সবশ্য পিটি সুবা বুট পরে মানে রান করেছিল। ইটালির ফুটবলার পাওলো রসির কথা আপনি বলতেছেন? ও হ্যাঁ, যেমন ইটালির ফুটবলার পাওলো রসি, ভালো কথা বলেছো। সে একটা ম্যাক্স ফিক্সিং স্ক্যান্ডালে 3 বছর সাজা পেয়েছিল, কিন্তু ওয়ার্ল্ড কাপ সামনে বলে তার সাজা কমিয়ে, এখানে আমার যতটুকু ধারণা প্রেসিডেন্টেরও ইনভলভমেন্ট ছিল, তার সাজা কমিয়ে তাকে ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ তৈরি করে দেয়। এবং সেই পাওলো রসি ইটালিকে চ্যাম্পিয়ন করে, এবং ইটালির জন্য সে গোল্ডেন বুট পায়, ওয়ার্ল্ড কাপ করে। তো এই যে এখানে সে দেশের বাইরের সাথে কিন্তু কম্প্রোমাইজ সে করছে না। এমনকি আরেকটা প্রসঙ্গে বলি,
এটা যদি খেলাধুলার সাথে জড়িত না হলেও সেটা হলো ওয়াটারগেট কেলেঙ্কারি, তুমি জানো কিনা মনে আছে কিনা জানি না, যেটা নিক্সন জড়িত ছিল। নিক্সনের সময় স্যার। তো নিক্সন এই কেলেঙ্কারিতে জড়িত থাকার পর যখন ইনকোয়ারি শুরু হয়, তার পরবর্তী প্রেসিডেন্ট, নামটা ভুলে গেলাম যার, সে সেই ইনকোয়ারি আর মানে করার সুযোগ দেয়নি। সে বলছে এতে আমেরিকান ন্যাশনাল প্রাইড বিঘ্নিত হবে, লেট উই ইউনাইট টুগেদার, অনেক কিছু সমস্যা হচ্ছে পড়েছিল, কিন্তু সে তোমার এই ইনকোয়ারিটা করতে দেয়নি। এরকম ভুরি ভুরি এক্সাম্পল আছে যেখানে ইভেন আমাদের গ্রেট প্লেয়ার ফুটবলে ম্যারাডোনা, সে কোকাইন কেসের সাথে জড়িত পড়ছিল, কিন্তু প্রেসিডেন্ট তাকে নিজে সাপোর্ট দিয়ে এইটাকে আগে বাড়তে দেন। এই যে হি সেড দ্যাট ন্যাশনাল, যারা ন্যাশনালকে রিপ্রেজেন্ট করে জাতীয় পর্যায়ে, তাদের ইমেজটা রক্ষা করা সকলের দায়িত্ব। তো এই কথা থেকে আমি বলতে চাচ্ছি যে জনগণই বিচার করুক, সাকিবকে আসতে দিবে না, খেলতে দিবে না, সেটা করবে, নাকি এই সাকিবই যদি ফর্মে থাকে দেশের জন্য আরো লরেলস নিয়ে আসুক, সেটা কমেন্ট করা আমার। কিন্তু এই এক্সাম্পল দিয়ে আমি বোঝাতে চাচ্ছি যে অ্যাকাউন্টেবিলিটি অনেক সময় মানে প্লেয়ার ন্যাশনাল হিরোজদের জন্য ছাড় দিতে হয়। আর সবচেয়ে বড় কথা, there is no justice where life where I mean justice is absolute. There is no justice where মানে যেখানে rules are absolute. এই দুনিয়াতে জীবন্ত রূপান্তর হচ্ছে। আমি যদি অ্যাবসলিউট জাস্টিস করতে চাই, অনেক ক্ষেত্রে কিন্তু জাস্টিসকে ডিনাই করা হবে। চমৎকার স্যার। আমরা এখন আমাদের দর্শকদের জন্য আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে, একটা হচ্ছে যে গার্ডিয়ান হিসেবে নেশনের একটা দায়িত্ব থাকে, তাদের চ্যাম্পিয়ন প্লেয়ার যারা ন্যাশনাল প্রাইড ক্রিয়েশনে রোল প্লে করে তাদের জন্য কিছুটা ছাড় দেয়া যেতেই পারে। স্যার, আমি আমাদের দর্শকদের জন্য খুব ছোট্টভাবে আপনার একটা পরিচিতি যদি বলি, সেটা হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে একজন অ্যাথলিট ছিলেন, একই সাথে আপনি ক্রীড়া সংগঠক ছিলেন। ASPTS এর মতো বাংলাদেশ সেনাবাহিনীর ক্রীড়া ক্ষেত্রের যে সর্বোচ্চ সংস্থা, সেখানে কাজ করেছেন নীতি নির্ধারণী পর্যায়ে। একই সাথে আপনি বিসিবিতে কাজ করেছেন এবং বিপিএল এর মতো টুর্নামেন্টে তিনবার চ্যাম্পিয়ন হওয়া টিমকে আপনি গাইড করেছেন। সো এই প্রেক্ষাপট থেকে আমরা আপনার কাছ থেকেই আপনার যে বর্ণাঢ্য ক্রীড়া জীবন, তার উল্লেখযোগ্য কয়েকটি অংশ জানতে চাচ্ছি স্যার। ধন্যবাদ। তো তোমাকে আমি উল্লেখযোগ্য ক্রীড়াঙ্গনে অবদান আছে, স্পোর্টস অ্যাপয়েন্টমেন্ট গুলো আছে, সেইখানে আমি এটার সাথে একটু ইউনিটকে ট্যাগ করে বলতে চাচ্ছি, প্লিজ স্যার। সো প্রথমত আমি 1977 সালের ডিসেম্বরে দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমে কমিশন লাভ করি, এবং কমিশন পাওয়ার পর আমি বিভিন্ন সংগঠনে চাকরি করেছি, কয়েকটা উল্লেখ করছি, তারপরে আমার অ্যাপয়েন্টমেন্টগুলি বললে ভালো হবে। ও এর পূর্বে আমি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করে সেনাবাহিনীতে যোগদান করেছি। তো দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আমার ক্রীড়াঙ্গনের একটা ভূমিকা ছিল, সেটা আমি বলবো, তুমি যেটা প্রশ্ন করেছো। সেখান থেকে আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের অ্যাডজুটেন্ট ছিলাম। ওকে, সেখানেও আমার একটা ভূমিকা ছিল। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে আমি আবার হিল ট্র্যাক্সে যোগদান করি 25 বেঙ্গলে, সেখানেও ভূমিকা ছিল। তারপরে আমি ISSB ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড, যেখানে সেনাবাহিনীর অফিসারদেরকে সিলেকশন করা একটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেখানে আমি হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি। ISSB থেকে আমি আবার 48 বেঙ্গল কমান্ড করেছি। আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টসের কমান্ডার ছিলাম। সিএমপি মানে কোর অফ মিলিটারি পুলিশ, ওইটারও কমান্ডার ছিলাম। স্পেশাল সিকিউরিটি ফোর্সে চাকরি করেছি, SSF, যেটা মানে দেশের গভর্নমেন্ট এবং হেড অফ স্টেটকে পাহারা দেওয়ার জন্য, ফিজিক্যাল প্রোটেকশন দেওয়ার জন্য দায়িত্বে নিয়োজিত আছে, সেখানে চাকরি করেছি। এরকম বিভিন্ন সংগঠনে চাকরি করে আমি ডাইরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন, আনসার অ্যান্ড VDP ছিলাম, সেখানে একটা বিরাট টিম ছিল, সেসব জায়গায় চাকরি করেছি। তো আমার মূলত যে কথাগুলি আপনি বলেছেন, আমি ছোটোবেলা থেকে খেলাধুলা করতাম। আমার মনে আছে আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, আমি 64-65 কথা বলছি, তখন আমি ওই বাবার মায়ের টিফিনের পয়সা বাঁচিয়ে সারাদিন সাইকেল চালাতাম এবং বাবার পিটুনিও খেতাম। আচ্ছা আচ্ছা। তারপরে যখন আমি ওখান থেকে আমি একটা স্বনামধন্য স্কুলে পড়াশোনা করি, বিন্দুবাসিনী স্কুল টাঙ্গাইলের, সেটা অত্যন্ত নামকরা স্কুল ছিল। সেখান থেকে আমরা 3-4 জন ক্যাডেট কলেজে চান্স পাই। তো ক্যাডেট কলেজে আসলে
চান্স পাওয়া তখনকার দিনে আসলে অত্যন্ত টাফ ছিল, মাত্র 4টা ক্যাডেট কলেজ ছিল। ওই বিন্দুবাসিনী স্কুলে প্রচুর খেলাধুলা করতাম। তো বাপ্পা আমাকে বললো যে তুমি ক্যাডেট কলেজে গেলে ভালো হবে তোমার। তা আমি পড়াশোনা নিশ্চয়ই ভালো ছিলাম কিছুটা হলে, নাহলে তার ক্যাডেট কলেজে চান্স পেতাম না। কিন্তু ক্যাডেট কলেজে যাওয়ার পর আরও ক্রীড়ার জগৎটাকে আমি বেশি বেছে নিলাম, কারণ সেখানে তো আমার বাবা মা ছিল না। তা আই হ্যাড মাই ওন প্রিভিলেজ। কারেক্ট। তো সেখানে আমি ক্যাডেট কলেজে সত্যিকার অর্থে লন টেনিস, টেবিল টেনিসে আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম ফর 6 ইয়ার্স, জুনিয়র গ্রুপে এবং সিনিয়র গ্রুপে। তারপরে আমি ক্যাডেট কলেজ ক্লাস 7, 8, 9-এ পড়ি যখন ক্যাডেট কলেজ হকি টিমে চান্স পাই, তখন ইন্টার ক্যাডেট কলেজ খেলা হতো। আচ্ছা আচ্ছা। আমি ক্যাডেট কলেজ ব্লু পেয়েছি, বাস্কেটবল খেলেছি, সব ডিসিপ্লিনই ওখানে খেলেছি। তো যেহেতু আপনার প্রশ্নটা আমার ক্রীড়া জগৎ জিজ্ঞাসা করতে একটু বড় হয়ে যাচ্ছে, আমি না এরপরে স্যার মানে মিলিটারি পরে আর মানে জাস্ট আমরা আপাতত শুধু জানতে চাচ্ছি যে বড় বড় অ্যাপয়েন্টমেন্ট কোনটা কোনটা ছিলেন। ধন্যবাদ। বড় বড় অ্যাপয়েন্টমেন্ট ছিল, যেমন আমি বাংলাদেশ আন্ডার-19 ফুটবল টিমের টিম লিডার হিসাবে টিমকে লিড করেছি টু মায়ানমার হোম অ্যান্ড অ্যাওয়ে। এটা আমার মনে হয় একটা আমার জীবনে একটা বড় ক্রেডেনশিয়ালস। বিং এ আর্মি অফিসার ন্যাশনাল টিম লিড করা একটা বিরাট গৌরবের ব্যাপার। দ্বিতীয় পর্যায়ে আমি যখন ইসলামাবাদের সাফ ফুটবল হবে ন্যাশনাল টিমের টিম লিডার হিসেবে নির্বাচিত ছিলাম, কিন্তু ইরান ওয়ারের জন্য খেলাটা পোস্টপন্ড হয়ে যায়। তারপরে আমার সবচেয়ে বড় মেমোরি যেটা, 3rd সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথমবারের মতো গোল্ড মেডেল পায়, সেটা একটা স্মরণীয় ঘটনা। সেখানে গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস কমিটির আমি চেয়ারম্যান ছিলাম এবং ওখানে আমার অনেক অবদান ছিল, সেটা বলতে গেলে হয়তো আরেকটা সময় লাগবে। সেখানে আমি চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। এছাড়া আমি ইন্টার ইউনিভার্সিটি ন্যাশনাল পর্যায়ে টেবিল টেনিস খেলেছি। তারপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে প্রায় 100টা উপরে ওডিআই অর্গানাইজ করতে সহায়তা করেছি, 30-40টা টেস্ট ম্যাচ। বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচ ওয়ারিশ সিরিজ হয়, যখন টেস্ট ম্যাচ অর্গানাইজের ব্যাপারে তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, সেটা আমি তখন অর্গানাইজ করেছি। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমার কর্মকাণ্ড অনেক বিস্তৃত ছিল। তার পরবর্তী পর্যায়ে আমি 4 বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সিও ছিলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, যেখানে আমার একটা বড় অভিজ্ঞতা আছে। 3বার চ্যাম্পিয়ন হয়েছে এবং 1বার রানার্স আপ হয়েছে। আরও আমার অনেক ভূমিকা আছে। রিসেন্টলি নারী ফুটবল দল বেশ ভালো করছে স্যার, এবং আপনি জেনে থাকবেন যে তুর্কমেনিস্তানকে 7-0 গোলে তারা হারিয়েছে রিসেন্টলি, এবং অনেকেই ভাবছে যে বাংলাদেশ হয়তো এশিয়ানের কোটা পার করে এই প্রথম ওয়ার্ল্ড কাপে যেতে পারে নারী ফুটবল দল। কিন্তু এই জায়গায় একটা চমৎকার জিনিস ঘটছে, সেটা হচ্ছে নারী ফুটবল দলের যে ব্রিটিশ কোচ আছে তার সঙ্গে সিনিয়র কয়েকজন ফুটবলারের একটা ক্ল্যাশ হয়েছিল স্যার, তারা মিউটিনি সর্টস অফ করেছিল। আপনার তো স্যার টিম ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স মিলিটারিতে আছে এবং বিপিএল এর মতো জায়গায়ও আছে। এই যে মানে ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন যারা আছে তাদের ব্যাপারে অলরেডি সাকিব আল হাসানের ব্যাপারে আপনি বলেছেন যে কিভাবে এটা ম্যানেজ করতে হয়। আমি ওই ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়ন প্লেয়ারদের পক্ষ থেকে বলতেছি যে তাদের যখন কোচের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, আসলে তাদের কি করা উচিত? হোয়াট শুড বি দ্য রাইট অ্যাপ্রোচ ফর দেম? তাদের জন্য উপকারী অ্যাপ্রোচ কি হবে? না, তোমার প্রথম পার্টটা ছিল বাংলাদেশ নারী দল ফুটবলে ভালো খেলছে, ওই আমার প্রথম কনসেপ্টে আমি চলে আসি যে তুমি দেখবা যে বেশ কিছু জোন এলাকা সবখান থেকে না কিছু নারী চলে আসছে, যেমন হিল ট্র্যাক্স আছে, ময়মনসিংহ এলাকা আছে, সাতক্ষীরা। সো ওই এলাকার ওই আবহাওয়ার জন্যই কিন্তু ওই ফুটবলের জেনেটিক ডেভেলপমেন্টটা হয়তো হচ্ছে, এটা বুঝতে হবে। তা নাহলে কিন্তু ওই ঢাকার থেকে তৈরি হচ্ছে না বা টাঙ্গাইল থেকে হচ্ছে না, ওই পার্টিকুলার জায়গা থেকে মেয়েরা আসতে খেলছে। তো ওইটাই আমার যে কথাটা প্রমাণ করে। এখন এই ট্যালেন্টসগুলিকে যখন সত্যিকার অর্থে রাইট লোকের কাছে তুলে দেওয়া হয়েছে, তখন এই ট্যালেন্টটা ডেভেলপ। বাট ওরা তো ব্রিটিশ কোচের সাথে বেয়াদবি করলো না। এখন আমি আসলে এই জিনিসটা কি হয়েছে, বেয়াদবি হয়েছে, কি হয়েছে, এটা আবার তো ঠিকও হয়ে গেছে আমার জানা। এই জিনিসটার ব্যাপারে আমার কাছে অত মানে ইনডেপথ কোনো নাই, ইনফরমেশনস। আমরা তাহলে স্যার উই কাম ব্যাক টু দ্য ইস্যু, সেটা হচ্ছে যে কিভাবে খেলায় অনেকে বলে যে স্ট্র্যাটেজি একটা বড় অংশ। যেমন ব্রাজিলের কোচ স্কলারি যে ছিলেন, সে বলতো যে আমি সানজুর দ্য আর্ট অফ ওয়ার পড়ি, পড়ে তারপর করি। আপনার যখন টেনিয়র ছিল আর্মিতে, তখন আমরা দেখতাম যে স্পেশালি আমাদের আর্মিতে নারী স্পোর্টসম্যান তখন পর্যন্ত ছিল না স্যার। এর কারণে কয়েকটা ডিসিপ্লিনে কিন্তু আমরা পুরুষদের খুব চমৎকার পারফরমেন্স থাকা সত্ত্বেও আমরা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারতাম না।
আপনার একটি যুগান্তকারী স্ট্র্যাটেজির কারণে বাংলাদেশ সেনাবাহিনী শুটিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েছিল, ওই গল্পটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এই গল্পটা বোধ তোমাকে একদিন আমি অফ দি রেকর্ড করেছিলাম না, তোমার মনে আছে? সেটা হলো যে আমি যখন আর্মি স্কুল অফ ফিজিক্যাল ট্রেনিং কমান্ডান্ট ছিলাম, স্পোর্টসের হায়ার বডি, তখন আমার দায়িত্ব বহুগুণে বেড়ে যায় এবং আমার সেখানে অনেক অ্যাচিভমেন্ট আছে। আমার সময় মনে হয় সেনাবাহিনী যে সমস্ত ডিসিপ্লিনে খেলাধুলা করতো তার ম্যাক্সিমাম ডিসিপ্লিন চ্যাম্পিয়ন হয়েছিল। আমি দেখলাম এর মধ্যে আমরা শুটিংয়ে পিছিয়ে আছি, কারণ একটাই, সেটা হলো যে 100 মার্কের পরীক্ষায় আমি 7টা কোশ্চেন যত ভালোই দিই না কেন, আমি তো যে 10টা কোশ্চেন দেখছে তাকে আমি বিট করতে পারবো না। আমি দেখলাম যে শুটিংয়ে আমাদের মেয়েদের অংশগ্রহণ 0। আর্মিতে তো মেয়ে সৈনিক ছিলই না তখন তো অনেক ছিল না, তখন আমার অনেক পরে তো তখন আমি বিএনসিসি বাজে পাড়াবাস। ওকে। তখন আমি বিএনসিসির সিওর সাথে যোগাযোগ করলাম যে আপনি আমাকে কিছু মেয়ে দেন। তখন আমার এএসপিটিএসে আমি একটা ইনডোর শুটিং রেঞ্জ তৈরি করলাম, যেটা এখনো আছে সুইমিং পুলের বেজমেন্টে, যেটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ ছিল। মেয়েদেরকে নিয়ে আসলাম ইনডোর শুটিং রেঞ্জে, সারাদিন প্র্যাকটিস করা শুরু হলো। একটা 50 মিটার আর 25 মিটার টার্গেটে হিট করার পর টার্গেট সামনে আসে, নট ভেরি কস্টলি, কিন্তু একটা ইনোভেটিভ আইডিয়া দিয়ে এটা করার পরে আমি তো 100-তে রেকর্ড নিয়ে আমরা তখন গোল্ড চ্যাম্পিয়ন হলাম। সো দিস ওয়াজ এ ভেরি, এই ধরনের শর্টকামিংগুলি চিন্তা করে তারপরে সুইমিংয়ে আমি ওই একটা কথা মনে পড়ে গেছিলো আমার, একটু বলে ফেলি এখানে। মার্ক স্পিস একজন নাম করা সাঁতারু, যার নাম গৌতম প্রমোদ জানে কি জানে না বলতে পারবো না। সে একটা অলিম্পিকে মিউনিক আগে যে অলিম্পিকটা ছিল, সেই অলিম্পিকে গিয়ে সে খুব হার্ড ডাক তৈরি করে সে মাত্র রিলে রেসে 2টা গোল্ড মেডেল পাইছে। সবাই মনে করছে সে অনেক কিছু করবে, আচ্ছা, কিন্তু রিলে রেসে মাত্র, তো তার মন এত খারাপ হলো, সে পরের অলিম্পিকে, মিউনিক অলিম্পিকের জন্য বোধহয় সে সারাদিন সুইমিং পুলে পড়ে থাকতো। তার ফ্রেন্ডরা তাকে বাসায় খুঁজতে যেত না, পুলে খুঁজতে জানে যে সে পরের অলিম্পিকে যে সে ওয়ার্ল্ড রেকর্ড 7টা ডিসিপ্লিনে মেডেল করলো আর কি, যেটা 36 বছর না কত বছর রেকর্ড হিসাবে ছিল। মার্ক স্পিস, তার গল্প সবাই তো তাকে সুইমিং, তো আমার আমিও তখন বললাম আমার সুইমারদের রাতে সুইমিং পুল খুলে দিলাম, সারাদিন সুইমিং করতো, সারাদিন রাত ইনসেন্টিভ দিলাম, ডায়েট দিলাম, এবং সুইমিংয়ে আমরা চ্যাম্পিয়ন হলাম। তো এই ধরনের ইনোভেটিভ আইডিয়া বা এবং স্ট্র্যাটেজি দ্যাট ক্যান মেক চেঞ্জ। বাট স্যার, এই জায়গায় আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশ মিলিটারি, যেমন আর্ম ফোর্সেস যেগুলো আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের যে স্পোর্টস ইনভলভমেন্ট, তার তো ওয়ান অফ দ্য মেইন অবজেক্টিভ হচ্ছে যে ন্যাশনাল স্পোর্টসে প্লেয়ার সাপ্লাই দেওয়া, ওই পাইপলাইনটাতে কন্টিনিউয়াস দেওয়া। আপনি যেহেতু বাংলাদেশ আর্মির ক্রীড়া সংস্থার সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বে ছিলেন, তাহলে মানে এখনকার যে মিলিটারি আমাদের আছে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে? যাতে, কারণ ইদানিং আমরা কিন্তু মিলিটারি স্পোর্টসম্যান খুব একটা দেখতে পাচ্ছি না ন্যাশনালে। স্যার ধন্যবাদ। আসলে বর্তমানে সেনাবাহিনীতে 2টা স্কুল অফ থট আছে, যে একজন সৈনিকের কাজ করবে, তার খেলাধুলার প্রয়োজন নাই। ওকে। আর একটা স্কুল অফ থট আমাদের সময় ছিল যে একটা ফোর্সের প্রাইড বাড়াইতে গেলে কিছু সাকসেস দরকার। When you have a success behind you, it gives you pride, it gives you more fuel for greater achievement. যেহেতু পিস টাইমে সেনাবাহিনীতে আমি দেখেছি অনেক সৈনিকের অনেক ট্যালেন্ট আছে, যারা ন্যাশনাল পর্যায়ে অবদান রাখতে পারে। যেমন হকিতে আমার মনে আছে মোখলেস রফি, এর নাম করা জয়ীর, মানে হকির অলমোস্ট 6-7 জন প্লেয়ার আর্মি থেকে রেগুলার ন্যাশনাল টিমে খেলতো। আচ্ছা। আমি আর্মি হকি টিম লিড করেছিলাম একবার মায়ানমারে 4 নেশনস ট্রফিতে, যেখানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো এখন সেনাবাহিনী যদি অবদান রাখতে চায় ন্যাশনাল স্পোর্টসে, যদি ডিসিশন নেয়, এবং আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া উচিত সেনাবাহিনীর মান সম্মানের, মানে গৌরবের জন্য, এবং যেহেতু তাদের এবিলিটি আছে, নট হ্যাম্পারিং অপারেশনস অ্যান্ড আদার অ্যাসপেক্টস, কিছু লোককে দিয়ে, কিছু ট্যালেন্টেড ইয়েকে দিয়ে, কিন্তু যদি ন্যাশনালে পার্টিসিপেট করে, আমার মনে হয় সেনাবাহিনী শুড নট গো অ্যান্ড বি বিটেন বাই অর্ডিনারি ক্লাব। তাহলে তো আরও সেনাবাহিনীর জন্য, এবং ইট ইজ ভেরি ইজি ফর সেনাবাহিনী টু অ্যাচিভ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, বিকজ আর্মিতে একটা জিনিস, তুমি তো যেহেতু আমাদেরই সদস্য, সেনাবাহিনী প্রধান যদি একটা জিনিস বলে যে আই ওয়ান্ট দিস, ইট ইজ ডান। তো আজকে সাপোজ প্রত্যেকটা ডিভিশনে যদি একটা করে ডিসিপ্লিন দিয়ে
সাপোজ ময়মনসিংহ দ্যাটস ডিভিশন, আ গ্রেট আইডিয়া। ময়মনসিংহ ডিভিশনের বাস্কেটবল টিম দিয়ে জিওসি I want from you, you should become the national champion basketball. যশোরের ফুটবল টিম দিয়ে বলে দিল, Yes. and that GOC will give all resources. He will bring, আমি যখন বাস্কেটবলের কোচ সিওকে কনভিন্স করে কোচ আনলাম, সে মেবি ওই ফুটবলে এমন কোনো কোচ নিয়ে আসবে ন্যাশনাল কোচের চেয়ে ভালো নেই, বিকজ আর্মি সেনাবাহিনী প্রধান তাকে অর্ডার দিয়েছে। সো দ্যাটস হাউ গেমস অ্যান্ড স্পোর্টস উইল ডেভেলপ। আর্মি কিন্তু এখন ওইভাবে ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট নাম হারিয়ে গিয়েছে। আমাদের সময় প্রতিটা ডিসিপ্লিনে তোমার ন্যাশনাল টিমের প্লেয়াররা খেলতো, যখন হকিতে বলো, বাস্কেটবলে বলো, ফুটবলে বলো, সব ডিসিপ্লিনেতেই মানে থাকতো, শুটিংয়ে। তো এই শুটিংয়ের কথাটা বলাতে একটু মনে পড়ে গেল, কথাটা এখন শেষ করে দিই। আনলাইক আদার স্পোর্টস, যেটা আমি বলতেছিলাম, শুটিং ইজ অ্যান অ্যাকোয়ার্ড স্কিল। এখানে কিন্তু ট্যালেন্টের কোনো ব্যাপার নেই। এই জন্য অ্যাজ অন টুডে নো কান্ট্রি ডোমিনেটস ইন শুটিং, ইজ অ্যান অ্যাকোয়ার্ড স্কিল। আর্চারি, শুটিং, আমরা আর্চারিতে ভালো করতেছি কেন? এখানে ওই শক্তির দরকার নেই, মেধার দরকার, ইজ অ্যান অ্যাকোয়ার্ড স্কিল। লাইক শুটিংও আমরা কিন্তু সাফে গোল্ড পাইছিলাম বোধহয় মনে আছে। তো এই জন্যই বললাম যে সেনাবাহিনী যদি ডিসিশন নেয়, এটা তো আমার ডিসিশন না যে গেমস অ্যান্ড স্পোর্টসকে একটা নেশনের জন্য স্যার গেমস এন্ড স্পোর্টস কতটা জরুরি স্যার? ও এটা তো আমার চেয়ে মনে হয় দেশবাসী আরো ভালো জানে। মানে ইট ইজ বিং কম্পেয়ার্ড অ্যাজ এ ডিফিট ইন ওয়ার। কারণ আমাদের ইয়াং জেনারেশন তো পলিটিক্স করতে ভালোবাসে স্যার, মানে হাউ ডু ইউ থিঙ্ক যে মানে কতটা জরুরি স্পোর্টস? করলেও তারপরে তো তুমি যদি দেখো, এই গত পরশুদিন পাকিস্তানের সাথে আমরা টি-20-তে জিতলাম, লোক তো কম হয়নি। আবার ওই যে যখন বাংলাদেশ টিম ভালো খেলে, তখন কিন্তু সমস্ত দর্শক টিমের পিছিয়ে দাঁড়িয়ে যায়। ওই একটা কথাই আমার বারবার আমি বলি, যে যেই দেশে ট্যালেন্ট আছে, যেই দেশে একটা লোক টিকিটের জন্য সারা রাত দাঁড়িয়ে থাকে, ওয়ার্ল্ড কাপের সময় আমি দেখেছি সারা রাত দাঁড়িয়ে আছে, যেই দেশে মেধা আছে, সেই দেশ তো পিছায় থাকতে পারে না, নো ওয়ে। তো তোমার প্রশ্নটা তাহলে আমরা পলিটিক্স না, আমার কোশ্চেনটা ছিল যে নেশনের জন্য স্পোর্টস, গেমস এন্ড স্পোর্টস কতটা জরুরি এবং ইয়াংদেরকে আমরা তাহলে কিভাবে ইনভলভ করতে পারি? গেমস অ্যান্ড স্পোর্টস কতটা জরুরি এটার বলে শেষ করা যাবে না। বাট এখন তো মাঠই নেই স্যার। এখন এটা মানে এটা সেটা তুমি প্রবলেমের কথা বললো, আমি তোমার জরুরির কথা বলতেছি। ন্যাশন বিল্ড আপ করে গেমস অ্যান্ড স্পোর্টস এর অবদান। যেমন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট বলছিল, তুমি জানো কিনা আমার মনে পড়তেছে এখন, সে বলছে মাই নেশন উইল প্লে ক্রিকেট নট টু উইন বাট টু বিল্ড দ্য ক্যারেক্টার অফ মাই পিপল। দারুণ দারুণ কথা। নট টু উইন সে বলেছিল জিম্বাবুয়ে প্রেসিডেন্ট। তো একটা জাতির স্বাস্থ্য গঠনে, চরিত্র গঠনে, ইউনিটি গঠনে, এই রাজনীতির বাইরে এসে যতগুলি দল আছে আমাদের, সব এক ফোরামে এসে বিজয় উল্লাস যাপন করা, ড্রাগস থেকে দূরে থাকা, তারপরে ইয়াংদেরকে আগে বাচ্চারা, আমি যখন অনেক ছোট ছিলাম, যখন মাঠে এরকম সাইকেল চালাতাম বললাম, তখন আমার বাপ মা গল্প করতো যে আমার ছেলেটা নষ্ট হয়ে গেছে, সারাদিন ওই দৌড়া এই করে। কিন্তু এখন বাপ মায়ের কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তারা নিজেরাই প্র্যাকটিস করতে সেই কষ্ট করে হেঁটে নিয়ে যায়। সো দিস কনসেপ্ট হ্যাজ বিন অলরেডি চেঞ্জ, যে এখন তারা বুঝতেছে যে দেয়ার আর মিলিয়ন্স অফ ডলার্স অফ বিজনেস ইন মেনি গেমস। এক্সেলেন্ট। এই মিলিয়ন্স অফ ডলার্সের প্রসঙ্গ থেকে আসতেই স্যার, যে বাংলাদেশে ক্রিকেটের চেয়ে বোধহয় আর কোনো স্পোর্টস নাই, এত টাকা পয়সা আছে। বাট আফসোস যেটা স্যার, সেটা হচ্ছে যে বিসিবি ইজ অলসো আন্ডার কোশ্চেন অফ করাপশন। ম্যাচ ফিক্সিং তো আছেই ইন্ডিভিজুয়াল লেভেলে, ইভেন পাবলিক যেটা বিলিভ করে সেটা হচ্ছে যে অ্যান্টি করাপশন ইউনিট যেটা আছে বিসিবির, তারা বোধহয় সঠিকভাবে তাদের কাজটা করছে না। এমনকি স্যার স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং লেভেলে যারা আছে, তারা ফান্ড যেটা আছে এটা ট্যালেন্ট হান্টে অথবা মানে প্লেয়ারের ডেভেলপমেন্টে খরচ না করে তারা ফান্ড জমানোর চেষ্টা করছে স্যার, সেভিং টেন্ডেন্সি। তো আমি আপনার কাছে এই যে সেভিং টেন্ডেন্সি অ্যান্ড করাপশন ইন ক্রিকেট ইন বাংলাদেশ, আমি আপনার কঠিন প্রশ্ন করলাম কিন্তু স্যার। এটা একটা সুন্দর প্রশ্ন। এইখানে যেহেতু আমার একটা বিরাট একটা অভিজ্ঞতা আছে, যেটা আগেই বলেছি ক্রিকেটে লাস্টে চাকরির পরে, সেভিং এর কথাটা আগে বলে নিতে, তোমার শেষ প্রশ্নটা বললাম। দ্যাট ইজ এ মিথ। একটা লোকের কথা বলে যে সেভিং ইজ এ সিন, এক্সপেন্ডিং ইজ এ উইজডম। এই কথাটা হয়তো অনেকে এটা ক্রিটিসাইজ করে। একটু ক্রিকেটের বাইরে কথা বলে একটা এক্সাম্পল দিব, যেমন জাপানের সেভিং অনেক, ভেরি ভেরি সেভিং নেশন, প্রচুর সেভ করে, এবং তাদের আমেরিকার কিন্তু মানুষের পাশে দিয়ে ওয়ার্ল্ড চালাচ্ছে।
আমেরিকার অর্থনীতি কিন্তু অনেক, আমেরিকাতে কিছুই না, যদি আমেরিকার অনেক কত ট্রিলিয়ন লোন আছে, আমি ওই পোশাকে যাব না। তো এখন বাংলাদেশে আমার জানা মতে, যেমন ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখেছি 900 কোটি টাকার উপরে ফিক্সড ডিপোজিট আছে বিসিবিতে, 200-250 কোটি টাকার মতো ওদের ক্যাশ আছে, অ্যাসেট। ইট ইজ দ্য ফিফথ। না, এটা নিউজে আসছিল যে এই ফিক্সড ডিপোজিট আবার যেসব ব্যাংকে রাখছে ওইখানেও 2 নম্বরই হয়েছে। What I want to say is the fifth largest board in the world in financially. এই যে আমি বললাম the saving is seen, আমি এবং বিপিএল এ আমার জানা মতে খরচ কোনো সময় পাবলিক দিয়ে দেখানো হয় নাই, ডেভেলপমেন্ট খাতে স্বচ্ছভাবে প্রকাশ করা হচ্ছে না। আসলে ইনফ্রাস্ট্রাকচারের যদি প্লেয়ারদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, এটা তামিম মধ্যে কিছুদিন আগে বলতেছিল যে ইটস এ ফুলিশ আইডিয়া, যে আমি যদি স্পেন্ড না করি বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে, তাহলে আমার ক্রিকেট কিভাবে ডেভেলপ করবে? আই হ্যাভ টু স্পেন্ড। আমার টাকা জমিয়ে রেখে আমি যদি আমার ছেলেদের এডুকেশনের পিছনে খবর না করি কি হবে? তো আজকে এটা অনেক দুঃখজনক ঘটনা। আমি একটা বাংলাদেশে যারা ম্যানেজমেন্ট, আই মিন দ্য হাইয়েস্ট বডিতে আছে, সে বুলবুল ভাই, ওনার ডিসিশন কি? উনি তো আর প্লেয়ার তৈরি করতে পারবে না। প্লেয়ার তৈরি করবে কোচ, প্লেয়ার তৈরি করবে, অনেক ব্যাপার আছে। ওনার এই সমস্ত সিদ্ধান্ত নিতে হবে যে আমি ক্রিকেটের উন্নতির জন্য, ক্রিকেটকে প্রসারের জন্য কি ব্যবস্থা গ্রহণ করব। আমি আমার সাজেশন হলো যে আমি কোন এরিয়াতে এখন ফোকাস আমি ইনভেস্ট আমার সাজেশন হলো আমি ক্রিকেট বোর্ডে এসে 100 কোটি টাকা হাতে পেয়েছি, যার সময় তোমার হাতে 200 কোটি টাকা দিয়ে গেলাম, আমি ব্যক্তিগতভাবে আই ডোন্ট লাইক ইট। রাদার সে বলবে 100 কোটি থেকে আমি 50 কোটি টাকা দিয়েছি, 50 কোটি আমি ক্রিকেট ডেভেলপমেন্ট করছি, এই গল্প শুনতে দেশবাসী মোর ইন্টারেস্টেড। দেশবাসী মোর এন্ড মোর ট্যালেন্ট হান্ট গুলো হয়তো এখন এই কথাটা এখনই বলে ফেলি যে সবাই বলে, আচ্ছা বিপিএল নিয়ে বলে তারপর ওটা বলি। এখন বিপিএলটা হয়ে গেছে, আমাকে ওটা মনে হয় বিপিএলটা হয়ে গেছে কি একটা মৌসুমী মেলা বা ভিলেজ সার্কাস পার্টি। যখন গ্রামে মৌসুমী মেলা হয়, দেখবে যে গ্রামবাসীর মধ্যে আমোদ ফুর্তি আনন্দ, আজকে যাবে মেলা, যাবে ওই যাবে ওই যাবে, মেলা ভেঙে গেলে সব শেষ। সো বিপিএলটা এখন একটা মৌসুমী মেলার পর্যায়ে চলে গেছে, আর গ্রাম্য সার্কাস। আমরা আইপিএল কিন্তু আবার ট্যালেন্ট হান্টের একটা জায়গা। এখন এটার কারণ কি? আমরা খুবই কৃপণ যে একটা ব্যবসায়িক, আমি যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নেই, আমাকে 10 বছরের জন্য যদি লিজ দেয়, আমি কিন্তু মোর গুড ফিল করি। সো ক্রিকেট বোর্ড ফ্রাঞ্চাইজকে দিচ্ছে কত বছর? 2012 সালে শুরু হয়েছে, আজকে 10টা ফ্রাঞ্চাইজ শেষ হয়ে গেছে, আবার শুরু হবে। সেখানে ফ্রাঞ্চাইজ কতবার চেঞ্জ হয়েছে, একটা টিমের নাম কতবার চেঞ্জ হয়েছে, 1 বছর 2 বছরের 3 বছরের জন্যই ফার্স্ট টাইম দিয়েছিল ফ্রাঞ্চাইজ। তো যে ব্যবসা করতে আসবে এখানে, এটা তো বিপিএল তো একটা ব্যবসা, $1 মিলিয়ন বিজনেস, তাকে তো একটা মডেল দিতে হবে। মডেল কিন্তু আমাদের সামনেও আছে। পাকিস্তানে 10 বছরের ফ্রাঞ্চাইজ দিয়ে দিয়েছে। আইপিএল কত বছর দিচ্ছে না দিচ্ছে সেটা আমি আইপিএল এ যাচ্ছি নিচ্ছে করে, বিকজ আইপিএল নিলে বলবে যে এই আছে ওই আছে, আমাদের তো নাই। কিন্তু পাকিস্তানকে আমি মডেল হিসাবে যদি ধরি, ওদের কি, ওদের 10 বছরের মডেল দিয়ে দিছে, আমরা এবার 5 বছরে দিতে যাচ্ছি, আমি নিউজ দেখলাম। আমার প্রশ্ন হলো 5 বছরের জায়গায় 10 বছর কেন দিল না? হয়তো ক্রিকেট বোর্ড এটার ভালো উত্তর দিতে পারবে, কিন্তু আমার পাকিস্তান যদি দেয়, একটা ব্যবসায়ী তো সবসময় চায় যারা টাকা ইনভেস্ট করে যে আমার বিজনেসটা বেশি দিন থাকুক, আমাকে ওই জন্য উঠায় না দেয়, যেন আমি লস করতেছি প্রথম 2-3 বছর। এখন বিপিএল যখন বলে যে আমি এই বিপিএল থেকে 10 কোটি লাভ করছি, 15 কোটি লাভ করছি, আমার কাছে মনে হয় বিসিবি শুড ফিল ব্যাড টু টেল দ্যাট যে আমি 10 কোটি লাভ করছি ওয়েন হিজ ফ্রাঞ্চাইজ আর ব্লিডিং। ক্রিকেট তো একটা পরিবার। আমি এতদিন 4টা ফ্রাঞ্চাইজেস, মানে 4বার বিপিএল অংশগ্রহণ করেছি, রিলেশন ইজ নট ওয়ান। পাকিস্তানে যে পিএসএল গভর্নিং কাউন্সিল আছে, প্রত্যেকটা টিমের একটা করে প্রতিনিধি আছে ওই গভর্নিং কাউন্সিলে। কোনো ডিসিশন ওদের ছাড়া হচ্ছে না। তাদের অল অ্যাকাউন্টস আর ট্রান্সপারেন্ট। 10 বছরের জন্য তাদের ফ্রাঞ্চাইজ রাইট দিয়ে দিয়েছে, এবং মানি প্রফিট শেয়ারিং 95% ফ্রাঞ্চাইজদেরকে দিয়ে দেয়। আমরা বিপিএলকে একবার বলেছিলাম যে আমাদেরকে ফ্রাঞ্চাইজ রেট দিতে হবে, আমাদেরকে বিপিএল থেকে বাদই দিয়ে দিল। এখন তো আবার আসতেছে ফ্রাঞ্চাইজ রেট দিতে হবে,
মানে টিকিট আপনার মানে 4টা বিপিএল আমি 4টার মধ্যে 3টা চ্যাম্পিয়ন হয়েছে আমার টিম, আর একটা রানার্স আপ, যেটা হতেই পারে। টি20তে কিন্তু 3টা চ্যাম্পিয়ন বিরাট ব্যাপার, এনি টিম ক্যান উইন অন এ গিভেন ডে। এক্স্যাক্টলি, এবং এই জন্যই আমরা জানতে চাচ্ছি স্যার যে মানে হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ফর ইউ এই 4টার ভিতরে, মানে অর্গানাইজ এন্ড এভরিথিং। না আমি প্রথম দিকে তো মনে করো আসতে আমি কিন্তু একটা প্রশ্ন বিসিবির মিস করে গিয়েছি, ওই যে তুমি বলতেছিলা, সেটা পরে আসতেছি। তো এই বিপিএল এর নিয়ে মানে বিপিএলকে নিয়ে একটা শক্ত কাঠামো গড়ে তোলা, ফ্র্যাঞ্চাইজ রাইট বেশি দেওয়া, ট্রান্সপারেন্ট হওয়া, where the money is going I should be knowing, a franchise should know টাকা কোথায় চলে যাচ্ছে। তাই অ্যাকচুয়ালি টেনশন এখন টাকা যদি বিসিবি মনে করে যে আমি টাকা বানাবো, দিট ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার। কারণ একটা আমরা ছোটবেলায় গল্প শুনছি না যে একজন কৃষক নাকি ওই যে রাজাহাঁসকে জব দিয়ে সোনার ডিম পাওয়ার আশায়, বিপিএল কিন্তু এক্স্যাক্টলি মানে বিসিবি কিন্তু এক্স্যাক্টলি তাই করছে। আমার কাছে মনে তারা যদি বলে আমি 1 কোটি টাকা লাভ করছি, রাদার এই ব্র্যান্ডটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের 100 কোটি টাকা থেকে সাবসিডি 10 কোটি দেখ না, নেক্সট বছরে 5 কোটি দেখ না, বাট আমরা একসাথে লাভ করি। লেটস নট কিল দ্য গোল্ডেন গুস। ওই যে কৃষকটা সোনার যার জন্য হয়েছে কি, সব বড় বড় ফ্র্যাঞ্চাইজ, যারা বড় বড় ফ্র্যাঞ্চাইজ ছিল তাদের ক্রিকেটের প্রতি এত মায়া ছিল, যে রংপুর রাইডার্স টাকা আছে খেলি, তারপরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল, এখন ফরচুন বরিশাল আসছে, তারা টাকা আছে মান সম্মানের জন্য খেলতেছে, কিন্তু বিজনেস হিসেবে তো ওই সাপোজ সিলেট সিক্সার্স, অমুক কিংস আইসা চলে যাচ্ছে। আর আসতেছে কিসের জন্য? যেহেতু ব্যবসা নাই, ঠিক আছে এখানে ম্যাচ ফিক্সিং করে কিছু পয়সা পাওয়া যায় কিনা, তো এই ধরনের প্রতিবাদ দেখছি। তারপরে পুরো টিমকে পয়সা দিতে পারছে না। সো আমার কথা ব্র্যান্ডকে ইমপ্রুভ করার জন্য ক্রিকেট সাবসিডি দেখ না, বিসিবি জীবনে দেয় না আমার জানা মতে। ক্রিকেট বোর্ড হ্যাজ নেভার গিভেন সাবসিডি টু লিভ দিস ব্র্যান্ড। এই জায়গাটাই স্যার যে জিনিসটা আমাদের দর্শকরা একটু বুঝতে চায়, এবং তারা এটা অবাক হয় মাঝে মাঝে, যে বিসিবি এবং বিপিএল অথরিটির রিলেশনটা মানে কিভাবে এটা কাজ করে। আরেকটা হচ্ছে যে বিপিএল এর ম্যাচ ফিক্সিং এর ঘটনা ঘটে, এবং ক্ষেত্র বিশেষে বিপিএল এর স্পোর্টসম্যান যারা, ক্রিকেটার যারা, তারা তাদের স্যালারিটা পায় না। এই জায়গায় বিসিবি কেন মানে বাংলাদেশের অথরিটি হিসেবে এই জায়গাটায় কেন সে জাস্টিস আনতে পারতেছে না, অর্ডার আনতে পারতেছে না, বিপিএল এর প্লেয়ারদেরকে টাকা পরিশোধ না করার ব্যাপারটা বলতে? হ্যাঁ স্যার। না, বিপিএল বা বিসিবি, মানে বিসিবি হলো হাইয়েস্ট বডি, বিপিএল তার অধীনে একটা গভর্নিং কাউন্সিল করে, তারাই চালায়, কিন্তু বিসিবি তো হাইয়েস্ট বডি, রাইট। তো এখন আজকে ফ্র্যাঞ্চাইজ ফি বেশি কেন পাকিস্তানে 7 কোটি 7-10 বছরের জন্য প্রতি বছরের রেভিনিউ আমাদের অনেক বেশি দেয়, কারণ দে এনশিওর দ্যাট কি বলে প্লেয়ার্স তাদের পেমেন্টটা ঠিক মতো পায়। আমাদের দেশে ফ্র্যাঞ্চাইজ ফি 1 কোটি 2 কোটি টাকা। তো এখানে বিসিবি স্ট্রাগল করতেছে কোন জায়গায়? তারা ফ্র্যাঞ্চাইজ পাচ্ছে না। ফ্র্যাঞ্চাইজ না পাওয়ার জন্য কি তাদের সমস্যা সেটাও তারা সেইভাবে নির্ধারণ করতে পারতেছে না। উইন্ডোজ, যেমন খেলাধুলার উইন্ডোজটা এত বাজে আমাদের, লাইক যখন আমার বিপিএল চলে তখন সাউথ আফ্রিকান লিগ চলতেছে, SA20 চলতেছে, তারপরে PSL চলতেছে, তারপরে যে দুবাইতে যে খেলাটা হয় ILT ওটাও চলছে। আমার হিসাব করতে হয় কি, যে ও যদি সেমিফাইনালে না উঠে তাহলে ওই প্লেয়ারটাকে আমি নিয়ে আসবো, ও যদি ফার্স্ট রাউন্ডে আউট হয় তাহলে ওই ফাইনালে যদি এত তারিখে খেলা হয় তাহলে। তো এই যে আর আনলিমিটেড নাম্বার অফ ফরেন প্লেয়ার্স ইউ ক্যান রিক্রুট, এতে টিম বন্ডিং হবে না। ওকে, আমি যদি একটা আমার প্লেয়ার, সে মানে জনাথন চার্লস আমার খুব ভালো খেলেছিল, সুনীল নারায়ণ, মঈন আলী, যারা আমার টিমে খেলছে, বড় বড় রেজওয়ান, সবার সাথে, আমি যদি জানি যে এই প্লেয়ারটা আমার জন্য 5 বছর 6 বছর খেলবে, তার সাথে আমার টিম বন্ডিংটা, প্লেয়ার্স বন্ডিংটা, এটা তো না। তো যেমন আমার মনে আছে মোহামেডান আবাহনী যখন খেলা হতো তুকে ছিল, হ্যাঁ, যে অমুক আসলাম মানে মোহামেডান বা আবাহনী, মানে আবাহনী, অমুক মানে রজনীকান্ত, মানে এদের তো বাই নেম অ্যান্ড বাই ক্লাব। ইন্ডিয়াতে তো তাই হচ্ছে, তারা তো কোনো প্লেয়ারকে চেঞ্জ হবে, কিন্তু এমনও হয়েছে খেলতে আসছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কোন টিমে তুমি, নামও বলতে পারতেছেন, সে পয়সার জন্য চলে আসছে, কোনো বন্ডিং নাই, কিছুই নাই। তো উইন্ডোজটা এমনভাবে উইন্ডো করতে হবে, ঠিক আছে আমি PSL এর সাথে ক্ল্যাশ করবো। PSL উইন্ডো দিয়েছে 1 জানুয়ারি থেকে
15 ফেব্রুয়ারি, আমিও 1 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি দিব, দেখি না কে বড়। কিন্তু আমার গ্যাপের মধ্যে তুমি দিবা, দিয়ে আমি পিএসএল থেকে ওকে, ইফ ইউ আর বেটার, ইফ ইউ ক্যান অর্গানাইজ বেটার দেন মি, ইউ টেক বেটার প্লেয়ার, ইফ ইউ হ্যাভ বেটার। কিন্তু আমি চ্যালেঞ্জটা গ্রহণ করি। আমি এটা কোশ্চেন করেছিলাম যে তোমরা এইভাবে দিচ্ছ কেন, উইন্ডো পাচ্ছি না। উইন্ডো যদি না পাও, সিলেক্ট এ উইন্ডো অনেক কান্ট্রি। সাউথ আফ্রিকান লিগ শুরু হয়েছে 2020 না 21-22 সালে। পিএসএল তো আমাদের 5 বছর আগে শুরু হয়েছে। আর টি-20 কি বলে বিপিএল শুরু হয়েছে 2012-তে, যখন আমাদের সুনাম সেকেন্ড ফ্র্যাঞ্চাইজ হিসেবে পরিচিত ছিল। দিনে দিনে আজকে তার এই অবস্থা হইলো কেন? তুমি উইন্ডো না পেলে ফ্রান্সাইজদেরকে জিজ্ঞাসা করো, ফ্রান্সাইজ দের ইজ নট এ সিঙ্গেল মিটিং উইথ দ্য ফ্রাঞ্চাইজ। ওকে, হ্যাঁ, সাপোজ বিপিএল এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ারদের তাদের এনওসি পাওয়া, ভিসা পাওয়া, এবং থাকা খাওয়া এখানে তাদের এই চ্যালেঞ্জগুলিতে বিসিবি শুড কল এভরিডে ফ্র্যাঞ্চাইজ যে তোমার যে রেজওয়ান আসতেছে না, সমস্যা কি? সিকিউরিটি ক্লিয়ারেন্স হচ্ছে না, ওরা বোঝা তোমাদের ব্যাপার। এখন যদি বিসিবি যদি স্ট্রিক্ট থাকে যে দেশের সম্মান, স্পোর্টস মিনিস্টার যদি ইনভলভ থাকে, গভর্নমেন্ট যদি ইনভলভ থাকে, আমার মনে আছে ওয়াহাব রিয়াজকে আমি একদিনে নিয়ে আসছিলাম পাকিস্তানকে, তখন প্রথম যখন আমরা টি-20 দিকে একটু ভালো ছিলাম। তো পাকিস্তানের প্লেয়ার 10-12 দিন লেগে যায়, সিকিউরিটি করো এই আরো। এখানে আমি এই কথাটা বলার উদ্দেশ্য, পাকিস্তান গভর্নমেন্টের অর্থনীতি আমাদের, পাকিস্তানের অর্থনীতি আমাদের যে খারাপ, কিন্তু তারা বলেছে পিএসএল এর ব্যাপারে কোনো ছাড় নেই, যার জন্য পিএসএল আজকে মিলিয়ন অ্যান্ড মিলিয়নস অফ ডলার লাভ করতেছে। আজকে যদি দেশের সর্বোচ্চ ব্যক্তি বলে, আমি নাম ধরেই বলতে যাচ্ছি, একজন বড় ব্যবসায়ীকে যে এই তোমরা 6টা টিম নাও, আমার শরীরে কয়টা বাট, আমি ব্যবসা করতেছি, আমাকে দেশের প্রধানমন্ত্রী ডেকে বলেছে তুমি টিম নাম নিব না, আমার তো অর্থের অভাব নেই, আমি হাজার হাজার অর্থ পাচার করছি বিদেশে, কোটি কোটি, আমি টিম বানাবো, আমার তো স্পন্সর দেশে থাকবে। আমার এই কনসেপ্টটা বলতে যে সে যদি বলতো যে আমাদের, আমি এখানে নাম মেনশন করে কাউকে ছোট করতে চাচ্ছি না, তুমি বিপিএল টিম নাও, তুমি একটা টিম নাও, তুমি একটা টিম নাও, তুমি একটা টিম নাও, এবং আই ওয়ান্ট, সবাইকে বলবো আই ওয়ান্ট ইউর টিম টু বি চ্যাম্পিয়ন। তো যারা এই যে ব্যবসা করছে, হাজার হাজার কোটি টাকা পাঠাইছে, তারা তো পাগলের মতো ঝাঁপ দিয়ে পড়বে। ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? আমি কি ভুল বললাম বলো? না। তো এখন আমরা মানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তো সত্যিকার অর্থে বলতে অসুবিধা নেই, সবাই জানে হোম, মানে এটা ফিনান্স মিনিস্টারের টিম ছিল। আমরা ব্যক্তিগতভাবে মানে স্পন্সর পাইতাম না, হাতে পায়ে ধরে স্পন্সর আনতাম, কোনো রকমে আমাদের টিম টিকে থাকতো, যেহেতু আমরা চ্যাম্পিয়নশিপের জন্য টিম বানাতাম। তারপরও বাজেট নিয়ে একটা গেঞ্জি একটা স্টাফকে বেশি দেওয়া যাবে না, একটা প্র্যাকটিস ডায়েট 300 টাকার জায়গায় 350 করা যাবে না, এত ডিটেলসে যাইতে হইতো টু সেভ মানি। কিন্তু ওয়ারাস এটা তো একটা মানে জায়গা যেখানে বিলিয়নস অফ ডলারের বিজনেস হওয়ার কথা, এই করে আমার, তাহলে বাকি টিমের কি অবস্থা ছিল? তো এখন তুমি ক্রিকেট বিসিবি নিয়ে জানি কি একটা প্রশ্ন করছো? বিসিবি নিয়ে যে প্রশ্নটা করছিলাম স্যার, সেটা হচ্ছে যে পাবলিকের খুব আগ্রহ, যেটা দর্শকদের ব্যাপারে, যেমন আমরা আগে জানতাম না, রিসেন্টলি আমরা জানলাম যে আমাদের ক্রিকেটারদের বেতন আছে কিন্তু ফুটবলারদের নিয়মিত বেতন হয় না। এই ব্যাপারটা কিরকম স্যার? এই জিনিসগুলি তো আসলে আমি সংগঠক হিসাবে বা আমার থিঙ্ক ট্যাঙ্ক যাই বলে এগুলি হিসাবে আমি মানে ফুটবলটা নিতে এভাবে বলতে পারবো না। এখন ক্রিকেট নিয়ে আমি, ক্রিকেটে কি প্লেয়ারদের মান্থলি স্যালারি আছে? লিস্টেড থাকে, তাদের স্যালারি আছে, তাদেরকে তার মানে অন্যান্য স্পোর্টসে হয়তো নাই। বাট একই সাথে মানে আমরা যদি খুব কুইকলি ক্রিকেট কনভেনশনের ব্যাপারটাতে আসতেছি, তার আগে একটা কোশ্চেন আনসার আপনি দিয়ে তারপরে কনভেনশনে যাবেন স্যার। সেটা হচ্ছে যে আমাদের দেশের যে ক্রিকেট অ্যান্টি কারাপশন যে বডিটা আছে, তারা কি সাকসেসফুলি আমাদের প্লেয়ারদেরকে সেভ করতে পারছে? তাদের, আমি অ্যান্টি কারাপশনের সাথে আকসুর সাথে কাজ করার সুযোগ হয়েছে, যেহেতু প্রথম দিকে যখন স্টেডিয়ামে কিছুই ছিল না, অ্যান্টি কারাপশন যারা আসতো, আমি আর অ্যান্টি কারাপশন ফ্রম আইসিসি যিনি আসতেন, একই অফিসে বসে আমরা কাজ করতাম। তো অ্যান্টি কারাপশন ইউনিটের কাজের ধারাটা হলো, যারা ওয়ার্ল্ডের নাম করা বুকি যারা আছে, যারা মানে প্লেয়ারদেরকে ইজিলি মানে তাদের ফিক্স করতে পারে, এই সমস্ত বুকিদের বিরাট লিস্ট আছে, তারা তাদেরকে ফলো করে সবসময়, এবং তাদের কিন্তু এসওপিস আছে, রুলস অফ বিজনেস তৈরি করা আছে, এইভাবে তারা কাজ করতে থাকে। আমাদের আকসু আমি বলবো
নতুন যিনি অফিসার আসছেন তাদেরকে কোর্স করাচ্ছে, ক্যাডার করাচ্ছে, বাট এটা তো একটা খুব চ্যালেঞ্জিং টাস্ক, মানে চ্যালেঞ্জিং টাস্ক, বাট এটার পিছনে যদি অর্থ জোগাড় করা যায়, ইনফর্মাল রাখা যায়, ডেভেলপ করা যায়, তাহলে এটা হবে। না, আমরা অবশ্য রিসেন্টলি খুব একটা শুনতে পাচ্ছি না। জি। আমার মনে হয় তার মানে তারা They are working. they are working and they are also training the player also. প্লেয়ারদের মোটিভেট, I wish যে আমাদের পলিটিক্সে এরকম একটা আকসু টাইপের একটা থাকতো। তাহলে ভালো, তাহলে ভালো। কারণ ইদানিং আমরা দেখি স্যার যে জানলার ফাঁক দিয়ে 7 লাখ টাকা করে স্যার দিয়ে দেয়, ভেরি ডেঞ্জারাস। সো নাও উই আর কামিং টু দ্য ইয়োর গ্রেট আইডিয়া রিগার্ডিং ক্রিকেট কনভেনশন, এটা যদি একটু এক্সপ্লেইন করেন। ও আচ্ছা, আমরা টিভিতে টক শোতে যখন শুনি, তখন যারা বড় বড় ক্রিকেট বিশেষজ্ঞ আছে, সাংবাদিক আছে, সবাই অনেক কিছু বলে, এবং তারা সবই রাইট। তারা বলে ক্রিকেটের উন্নতির জন্য ইনফ্রাস্ট্রাকচারের অভাব, তুমি একটা মাঠের অভাব, কোচের অভাব, তারপরে মোটিভেশনের অভাব, ট্যালেন্ট হান্টিংয়ের অভাব, স্যালারি দেওয়া হচ্ছে না, এটার অভাব, দেয়ার আর লটস অফ, এবং সবই কিন্তু কারেক্ট। এখানে প্রবলেম একটাই আমার কাছে যেটা মনে হয়, সেটা হলো যে প্রায়োরিটিস নির্ধারণ করা লাইফে খুবই ইম্পর্টেন্ট। এটা ব্যক্তিগত জীবনে মানুষের জন্য যত ইম্পর্টেন্ট, আমাদের অফিসিয়াল কার্যকর্মে তত ইম্পর্টেন্ট। আমার কাছে 10টা কাজ আছে, আমি কোন কাজটা আগে করবো, এটাই কিন্তু চ্যালেঞ্জ। প্রায়োরিটি সেট করা। আল্লাহ মানুষকে এত বেশি গুণাবলী দিছে, ইট ইজ দ্য চ্যালেঞ্জ অফ দ্যাট ইন্ডিভিজুয়ালি টু ফাইন্ড আউট হি শুড ডু হোয়াট। কারেক্ট। আমি অনেক খেলা খেলেছি, এখন আমি উপলব্ধি করি, আমি যদি একটা ডিসিপ্লিন নিয়ে থাকতাম, আমি ন্যাশনাল টিমে খেলতে পারতাম। ইনস্টেড অফ বাস্কেটবল আমি হকি নিয়ে থাকতাম, বাস আমার হাইট প্রবলেম ছিল। সো মানুষের জীবনের চ্যালেঞ্জটাই কিন্তু যে টু ফাইন্ড আউট, মানে হোয়াট, মানে কোনটা আগে করবে, তাই না? রাইট। আমি দেখেছি আমাদের আর্মি লাইফে সিও সারাদিন অফিস করতো না, বা তেমন কোনো কাজ করতো না, এমন একটা কাজ করতো, হি ইউজ টু বিকাম সো পপুলার। আমি 10টা কাজ করেও তো কোনো লাভ হবে না। এইটা সূত্র ধরে আমি বলবো যে আমাদের দেশে এই কথাটা বলছে হয়তো অনেকে, আমি শুনি নাই, একটা ক্রিকেট কনভেনশন হওয়া উচিত। আমি বুলুল ভাই যদি আমার কথা শুনে থাকে, ওনার হয়তো হচ্ছে বেটার আইডিয়া আছে, উনি তো অনেক নাম করা একজন অর্গানাইজার। ক্রিকেট কনভেনশন নাও ইমিডিয়েটলি করা উচিত। ওকে, অবজেক্টিভ কি হবে এটার? ক্রিকেট কনভেনশনের এই কথাগুলি বলতেছিলাম, আমরা প্রায়োরিটিস ঠিক করবো যে হ্যাঁ, দিস ইজ আওয়ার নাম্বার 1 প্রায়োরিটি, আই উইল গিভ মাই লজিক যে এইটার চেয়ে এটা বেশি আমার, তারপরে সম্মিলিতভাবে আমরা ঠিক করব যে আমরা এইটা ঠিক করব, এইটা ঠিক করব, এটা ঠিক করব। আবার ওই যে ডক্টর আলী রিয়াজের ঐক্যমত কমিশনের মতো ফেল করবে না তো? ফেল করার সম্ভাবনা আছে, আমাদের বাঙালিটা তো ফেল করা। তো এখন ট্যালেন্ট হান্টিং যদি সবচেয়ে ইম্পর্টেন্ট হয়, তো এখন ট্যালেন্ট হান্টিংয়ের জন্য আমরা কি করব? এখন অ্যাপসের যুগ আছে, আমি গ্রামে গঞ্জে রিচ করা অনেক ডিফিকাল্ট। আমি একটা অ্যাপস তৈরি করে দিব, ওখানে কিছু কোচ নিয়োগ করবো, তারা প্রতিদিন প্লেয়ারদের ওই শর্ট টট করে হাজার হাজার লাখ লাখ অ্যাপস আমার কাছে থাকবে। ওখান থেকে আমি ট্যালেন্ট, আমরা যখন আমার কি বলে ভিক্টোরিয়ান্সের জন্য প্লেয়ার সিলেক্ট করতাম, তখন ওই আমাদের যারা এজেন্ট থাকতো, তারা 10-12টা আমাদের পাঠাইতো, অ্যাপস পাঠাইতো, তার শর্টসগুলি। ওখান থেকে আমার কোচ সালাউদ্দিন ভাই ছিল, হি ইজ বেটার, ফ্র্যাঞ্চাইজকে বলতে এখানে নেন। তো আমরা তো এরকম ঘরে বসে, তারপরে একটা রোড ম্যাপ তৈরি করা। স্যার এই জায়গায় জাস্ট মানে অ্যাপের ব্যাপারটা নিয়ে আমি একটু নোক্তা দিয়ে যাই এই জায়গায়। এটা তো স্যার বিকেএসপি চাইলেই করতে পারে, এবং এটা দিয়ে আপনি একটা দারুণ আইডিয়া দিচ্ছেন যে ন্যাশনাল একটা কিন্তু ডাটা ব্যাংক ক্রিয়েট করা যায়। যেমন আমি যদি ফিল করি যে আমি দাবা ভালো খেলি, আমি চাইলে ওয়েবসাইটে ঢুকে আমার নামটা এন্ডোর্স করে দিলাম, এবং আমি ওখানে আমার স্কোর অথবা আমার একটা ভিডিও দিয়ে রাখতেই পারি, এবং ন্যাশনাল একটা বডি থাকবে যারা এটা র্যান্ডম স্যাম্পলিং করবে, করে যদি কাউকে মনে করে যে ওকে হি ইজ এ ট্যালেন্ট, তারা ডাকা যেতে পারে, তখন আমাকে বিকেএসপি ডাকলো অথবা ইয়েতে ডাকলো। কারণ ঘরে ঘরে যে, মানে এটা তো যেতে পারলে তো ভালোই, হিউজ এক্সপেন্সিভ টাইম, কিন্তু আমরা যে মডার্ন যে আইটির যুগে এই সাপোর্টটা তো নিতে পারি। তো ওইটা আমি একটা কথা বললাম, আমার কথা হলো লেস বি একমত হয়ে যেত, তুমি একটাকে বললা যে না ভাই এইটা আমার সবার ট্যালেন্ট হান্টিং। আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যেখানে ট্যালেন্টের অভাব নাই, ট্যালেন্ট হান্টিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ট্রেনিং, বিকজ আমরা গেছে আমরা হবে, বকুলফুল হবে না। তো আমি যদি রাইট উডটাকে না নিয়ে আসি, ফার্নিচার বানাতে পারবো না। সো ট্যালেন্ট হান্টিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে অন্যান্য যেই কথাগুলি
আসতেছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে কোচ, এসব জিনিস তো না, I fully agree with you, সিলেকশন। কারণ স্যার- আমরা তারপরে সবচেয়ে আমার কাছে খারাপ লাগে কি সিলেকশন টিম, ওরা তো আমাদের চেয়ে বিজ্ঞ। আমরা কিন্তু মানে বাঙালি হিসেবে ক্রিটিসাইজ করতে পছন্দ করি। লেট দেম ডু দেয়ার জব। খারাপ ভালো তো হবেই, একটা ম্যাচ খারাপ খেললেই তাকে বাদ দিতে হবে, দুইটা সিলেকশন। আর সিলেকশন কমিটিরও চ্যালেঞ্জ আছে অনেক। সিলেকশন কমিটি কি করতে পারে? বেশিরভাগ দেশেই হইতে পারে যে তারা আমরা অথরিটি শেয়ার করতে চাই না। যে কুড বি ওয়ান থিং যে এই দুইটা প্লেয়ার আমরা পুরা জানি যে এই 9 জন ইজ ফিক্সড, এই দুইজনের মধ্যে কাকে নিব। এটা তো আমি নিজেও তো মানে একজন হিউম্যান বিং এর কোয়ালিটি মাপার জন্য তো কোনো মেশিন নাই, ট্যালেন্ট মাপার জন্য তো কোনো মেশিন নেই, তার ডাটা আছে। ডাটা দিয়ে তো আবার সবকিছু হবে না। এক্স্যাক্টলি। সো এখানে সিলেকশন কমিটি ক্যান ইভলভ এ সিস্টেম। ভাই আমি 9টা করছি, 3টা পারতেছি না, আমাকে বুদ্ধি দাও। আমার কাছে বুদ্ধি চাক, কথাটা তোমার কাছে চাক, তুমি দেখবা এটা অনেক ভালো আইডিয়া দিয়ে দিবা যে এই 3 জনের মধ্যে আমি ঋষভকে খেলাবো নাকি মেরাজকে খেলাবো নাকি ওই যে মাহাদিকে খেলাবো। আমি তো কনফিউশনে পড়ে গেছি ভাই, কি করা। এখানে তো সিলেকশন, আমার কথা হলো এই গ্রেট লিডার ডাজন্ট ফিল স্মল মানে তার ভিশনটা, সে মানুষের কাছে ভিশনটা দিয়ে যদি সে দিল, এটাই তো মূল্যহীন। আমি তো নিজে কনফিউজ, আমি সিলেকশন বোর্ড ইজ কনফিউজ, হেল্প মি, জাতি আমাকে হেল্প করো, মানে সরি ফর দি ওয়ার্ড। না, দারুণ। এই জায়গায় স্যার দুইটা জিনিস আমি ইয়ে করবো। একটা হচ্ছে যে আমার একটা নরওয়েজিয়ান ফ্রেন্ড ছিল, রিকার্ড লি। ও আমাকে একদিন অবাক হয়ে মিশনে বলতেছিল যে তখন আমাদের দেশের জনগণ 11 কোটি না 12 কোটি বলতো। তো ওর ভাষায় বলতেছে যে তোমার দেশে 11 কোটি লোক আর 11 জোড়া পা খুঁজে পাও না তোমরা ফুটবলের জন্য। তার মানে তোমাদের ট্যালেন্ট হান্ট সিস্টেমে প্রবলেম আছে। ইটস নট যে তোমার স্কিলের সমস্যা তো অন্য কিছু। নিউজিল্যান্ড রাগবিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, হোয়াট ইজ দ্যার পিপল পপুলেশন? 60 lakhs, তাহলে রাউন্ড অ্যাবাউট দিস। তো দে আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন রাগবি। আমাদের সবচেয়ে বড় আগে থেকে ঠিক করে নিতে হবে যে আমরা কোন ডিসিপ্লিনগুলিকে ইন্টারন্যাশনাল পর্যায়ে যাব, কোন জিনিসগুলিকে এশিয়ান পর্যায়ে রাখবো, কোনোদিন খেলার জন্য এবং আমার কাছে মনে হয় আমরা আমাকে সবখানে তো রিসোর্সেস, যেখানে তুমি আমাকে প্রশ্ন করতে চাইছিলা যে আর্মি এবং ইয়ার মধ্যে যে কি শিক্ষণীয়, সেটা আমি তোমাকে তো পরে বলবো, তুমি বলছিলা। তো এইটাকে ঠিক করে নিতে হবে যে আমি আদারওয়াইজ আমি আমার ওই কোন গুণাবলীটা আছে আমার মধ্যে টু গো টু দ্য ইন্টারন্যাশনাল। এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় স্যার আপনার এই কনভেনশনের মাধ্যমে আমাদের আরেকটা জিনিসও ফোকাস করা দরকার। সেটা হচ্ছে যে স্কুল লেভেলে এবং কলেজ লেভেলে স্পোর্টসটাকে আরেকটু প্রায়োরিটি দেওয়া দরকার। এবং আমাদের প্রায়োরিটি স্পোর্টস যেগুলা, এগুলাতে যেন পাইপলাইন ক্রিয়েট হয়, এটাও ইনশিওর করা খুব জরুরি। এটা খুব একটা কঠিন না। আপনি যদি ওখানে কিছু ক্রেডিট অ্যাড করেন যে ওকে তুমি এটাতে পাস করতে হবে, এটাতে ইয়ে করতে হবে, তাহলে কিন্তু ওভারঅল দেশের ইয়েটা উঠে আসবে, মানে স্ট্যান্ডার্ডটা উঠে আসবে। আরেকটা জিনিস আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে অ্যাডভাইজার। মানে কথাই আছে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যে রাজা, অ্যাকচুয়ালি তার অ্যাডভাইজার বোর্ড শক্তিশালী, রাজা শক্তিশালী না। তার মানে যে যত ভালো রাজা, তার অ্যাডভাইজার পুল তত ভালো। সো আপনি যেটা বললেন যে জিজ্ঞেস করা যে আমার মানে আমি কনফিউজ হয়ে গেছি, এই অ্যাডভাইসটা নেওয়ার যে পদ্ধতিটা, এটা হওয়াটা খুব জরুরি। স্যার এখান থেকে আমরা একটা কোশ্চেনে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দেশের তো সম্পদ খুব সীমিত। তো স্পোর্টস অনেক সময় স্যার কিছু কিছু স্পোর্টস আছে বেশ এক্সপেন্সিভ, যেমন গলফ কোর্স লাগে, ক্লাবগুলোর দাম অনেক বেশি, যেমন টেনিস অথবা বাস্কেটবল কংক্রিটের ইয়ে লাগে। তো এই প্রেক্ষিতে আপনাকে যদি আমি আপনার দীর্ঘ অভিজ্ঞতার প্রেক্ষিতে যদি বলি যে আমরা তো চাইলেই স্যার আমাদের সব স্পোর্টসে অ্যাটেন্ড করতে পারবো না, রাইট? তো হোয়াট শুড বি, মানে আমরা আসলে এখানে প্রায়োরিটিটা কিভাবে সেট করতে পারি যে আমরা কোন কোন স্পোর্টসে ফোকাস করব? এই কোশ্চেনের উত্তরটা আমি আগেই বোধহয় কিছুটা বলেছিলাম। এখন আমি যেটা মানে বলবো যে কম্পিটিশন, হোয়াট ডাজ কম্পিটিশন মিনস? কম্পিটিশন মিনস আমি একটা বাইরের লোকের সাথে সোশ্যাল ইন্টারাকশন করছি। এখানে সোশ্যাল ভ্যালুজটা যে যদি ওই দেশের নাগরিকদের মধ্যে না থাকে, তুমি রিসোর্সেসের কথা বলেছো, ফাইন, দিজ আর আনডেনায়েবল ফ্যাক্টস, কিন্তু সোশ্যালি যদি একটা জাতি স্ট্রং না হয়, তাহলে গেমস অ্যান্ড স্পোর্টস ইন আইসোলেশন ক্যানট বি ডেভেলপ। গেমস অ্যান্ড স্পোর্টস ইন আইসোলেশন ক্যানট বি ডেভেলপ। ক্রিকেটে যদি বলি, ফুটবলে যদি বলি, আমি আম্পায়ারকে পয়সা দিয়ে আম্পায়ার কিনে নিব, ভিন্ন পন্থায় আমি ন্যাশনাল টিমের চান্স পাবো,
আমার টিম আমার জন্য আমি পয়সা বানাবো, ওই যে ফ্রান্সাইজের গল্প করলাম। তো সোশ্যালি আমি যখন স্ট্রং হব না, সোশ্যালি স্ট্রং হলে আমি দেশের পাইপটাকে সবার আগে রাখবো। তখন রিসোর্সের যতই সীমিত থাকুক না কেন, অন্তত পক্ষে দুই একটা ডিসিপ্লিনে আমি অবশ্যই ওয়ার্ল্ড লেভেলে যেতে পারবো, আমার দৃঢ় বিশ্বাস। লাইক আর্চারি, দাবা, তারপর শুটিং, ক্রিকেট, আরও কিছু হাডুডু, কাবাডি, এই সমস্ত ডিসিপ্লিনকে যদি, যেখানে আমার ট্যালেন্ট আছে, প্রমাণিত আছে। কিন্তু তার সবার আগে মানুষ হিসাবে, যেটা জাতি হিসাবে আমাদের সবচেয়ে বড় সমস্যা, যেটা আমাদের জনতা দলের সভাপতি প্রায় বলে যে আমরা একটা মাছের জাত, আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই, আমরা জাতি হিসেবে জেলিফিশ মেমোরি। হ্যাঁ, ফিশ মেমোরি, আবার খাইতে আসি। সো খেলাধুলা একটা জাতিকে যে কোথায় নিয়ে যেতে পারে, এটা আমাদের আসলে মানে মানে বোঝা উচিত। এবং এটার যে পজিটিভ ইতিবাচক দিক যে কত আছে, আমরা কিছু কিছু ডিসিপ্লিন অগ্রাধিকার দিব, যেটা বললাম, রোড ম্যাপ তৈরি করবো যে আমরা 1 বছরে এখানে যাব। কেন যেতে পারলাম না সেটা আমরা নিজেরা আলাপ করতে পারি, যে ভাই আমারটা এইটা দেওয়ার কথা ছিল, ঠিক মতো দেওয়া, আমি এই জন্য যেতে পারিনি। উই রেকটিফাই দিস অ্যান্ড দেন উই গো ফর দ্য, যেটা আমাদের সেনাবাহিনী তো শিখায় না। আমরা আমাদের আলোচনা অনেক ভারী হয়ে যাচ্ছে স্যার, আমরা একটু হালকা করি। সেটা হচ্ছে যে আপনি দেশের বাইরে অনেক টিম নিয়ে যাওয়া আসা করেছেন এবং লিড করেছেন। তো ওই দেশের বাইরে যেসব টিম লিড করেছেন, সেখান থেকে যদি আপনি এক্সাইটিং একটা ঘটনা বলেন আমাদের দর্শকদের জন্য। একটা ঘটনা আমার মনে পড়ে, আমি যখন আন্ডার-19 ফুটবল টিম নিয়ে দেশের বাইরে যাই, এক্সপেডিশন কমান্ডার 2000 হোম অ্যান্ড অ্যাওয়ে খেলা। কোথায় স্যার? মায়ানমারে। ও মিয়ানমারে। হ্যাঁ, মিয়ানমারে আমার যাওয়ার সৌভাগ্য বেশ কয়েকবার হয়েছিল, ন্যাশনাল টিম ফুটবল নিয়ে, তারপরে আর্মি থেকে আর্মি হকি টিম নিয়ে। সামার আদার আমি যখন 3rd টাইম গেলাম, তখন আমাকে লোকজন বলতেছিল ইট ইজ ইউর সেকেন্ড হোম। তো ফুটবল টিম নিয়ে গেলাম আন্ডার-19। ওকে। ওখানে একটা ক্লজ ছিল, আমি তো টিম লিডে ফুটবল টিম সব দিয়ে বোঝাই দিছে, আমাকে এইভাবে বলেও নেই যে ইউ শুড রিড রুলস অ্যান্ড টুর্নামেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস। তো এটা আমার চার্টার অফ ডিউটিসে হয়তো বা ছিল না, টিম ম্যানেজার ছিল, এই ছিল। তো ওখানে একটা ক্লজ ছিল, যদি আমরা কোয়ালিফাই করি তাহলে 2 জন প্লেয়ার অ্যাবাভ 21 খেলতে পারবে। মানে যদি কোয়ালিফাই করি, ওটা একটা টিম মানে অফ দ্য রুলস। ওখানে মিটিং যেদিন শুরু হলো, আমি টিম মিটিং অ্যাটেন্ড করতেছি, আমার 11 প্লেয়ারের যখন নাম দিছি বা আমরা বলছি এই কথা, ওরা তো বলে তোমরা তো 2 জন গেছি, 15 জন, এই 2 জন তো দে ক্যানট প্লে। তার মানে আমার থাকলো কতজন? 13 জন। 13 জন। এমন অবস্থা হয়েছে আমাকে মনে হয় মাঠে নামতে হবে। তো এই যে ফুটবল বোর্ডের ইনএফিসিয়েন্সির কথা আমি বলবো, তখনকার সময় আমি কথা বলতে, সুলতান ভাই ছিল, কিন্তু উনি দেখতো না, তো বাচ্চু ভাই উনি মারা গেছেন, ওনাকে আমি এসে বললাম যে আপনারা এত টাকা খরচ করে বিদেশে টিম পাঠালেন, যেখানে মানে 15 জন, মানে 13 জন থেকে আমাকে 11 জন নামাইতে হবে। তো আমরা 2-1 হারছিলাম, পরে আবার বাংলাদেশ হোমানে খেলা ছিল। সো এই আমার কাছে মনে হলো যে এই জগতে যে আমরা এতখানি ইনএফিসিয়েন্ট, যে আমরা রুলস অ্যান্ড রেগুলেশন না জানি 2টা প্লেয়ারের খরচ বহন করলাম, মানে আমাকে এখন নামতে হবে। আমাকে আমার প্লেয়াররা বলতেছিল, শয়তানি করেছে যে জাকি ভাই আপনি এখন মাঠে নামতে হবে, কারণ হাউ ক্যান ইউ মেক এ টিম উইথ 13 প্লেয়ার্স। সেই এই মেমোরিটা আমাকে খুব পীড়া মানে মনে করে। তারপরে মায়ানমারের সাথে আমাদের সুসম্পর্ক অনেক এগিয়ে গিয়েছিল। আমরা মায়ানমারে 4 দেশে একটা হকি টুর্নামেন্ট করলো, 4th ন্যাশনস টুর্নামেন্ট, প্রেসিডেন্টস ট্রফি। তখন বাংলাদেশকে ইনভাইট করলো। বাংলাদেশ করলো কি যে আর্মি টিম তো ন্যাশনাল স্ট্যান্ডার্ড টিম, তারা বললো তোমরা যাও। তখন আর্মি টিম পাঠালো, আমার টিম ম্যানেজার ছিল রিয়াজ, সেও বেস্ট 11-এ খেলতো। তাকে নিয়ে আমি যখন গেলাম, যাওয়ার পরে দ্যাট ওয়াজ আমি বলবো এ গ্রেট মাইলস্টোন টু ইমপ্রুভ আওয়ার রিলেশন। এবং আমাদেরকে যে সম্মাননা দিয়েছিল এবং যেটা করেছিল, সেটা আমি সারা জীবন মনে রাখবো। এবং দেশে আসার পরেও তখনকার মানে হোম মিনিস্টার যিনি ছিলেন, টিসাম পটল ভাই, এইটা আমার কাছে খুবই। সাফে টিম নিয়ে গেছিলেন কোথায় স্যার? সাফ ফুটবল তো বাংলাদেশের চ্যাম্পিয়ন হলাম। আর একবার পাকিস্তানে যাওয়ার জন্য একদম রেডি, 3 দিন আগে ইরান ওয়ারের জন্য ওটা পোস্টপোন করে দিল। তো বাংলাদেশ আমাকে ফুটবলে কেন, মানে একজন আর্মি অফিসার হিসাবে তো ফুটবলের জাতীয় দলের দায়িত্ব দেওয়ার কথা না। তো সাফ ফুটবলের সময় আমি গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটি চেয়ারম্যান ছিলাম, আগে বলেছি। 2টা ইনসিডেন্ট আমার মনে পড়ে খুব। মানে ফুটবল কমিটি করছে ভ্যানু, মানে প্র্যাকটিস ভ্যানু শিডিউল করে দিছে, ইন্ডিয়ান টিম
আর্মি স্টেডিয়ামে প্র্যাকটিস ভেন্যু দিচ্ছে বিকালে দুপুরে। সেদিন আর্মি স্টেডিয়ামে কনসার্ট হচ্ছে, ও হাজার হাজার মানুষ। ইন্ডিয়ান টিম, আমি তখন আবার এক্সপিরিয়েন্সের কমান্ডার, আচ্ছা। ইন্ডিয়ান টিম এসে দেখে এই অবস্থা, হোটেলে চলে গেছে, দে উইল গো ব্যাক টু ইন্ডিয়া, আর খেলবে না। দে ফেল্ট ভেরি হিউমিলেটেড। তখন আমাকে ফুটবল সভাপতি ছিল, যে আমাকে রিং করলো যে কনসার্ট, বিপদে পড়ছি, কী করা যায়। তো আই পার্সোনালি ওয়েন্ট টু আর আস্ক টু দ্য হোটেল ইন্টারকন, তখনকার ইয়াতে আমি শর্টকাট করতেছি উইথ মাই ইনিশিয়েটিভ অ্যান্ড প্রচেষ্টা এটা মিটমাট হয়ে গেছিলো। অ্যান্ড ফুটবল বোর্ড আমাকে এটা কৃতজ্ঞতা হয়েছে, দে উইল অ্যাবসলিউটলি লিভ। আরেকটা খেলায় আর্মিতে যেটা দেখেছি যে সেমিফাইনাল খেলা আমাদের কী বলে ইন্ডিয়ার সাথে বোধহয় আমরা 2-1 গোলে জিতলাম। সেখানে ওই খেলার আগে যে দেখি যে যেটা হয় ডেইলি চোখ না করলে 1-2 ঘন্টা আগে যে দেখি ড্রেসিং রুম, ইন্ডিয়ান টিমের ড্রেসিং রুম হচ্ছে জানা, ইট ইজ ইম্পসিবল টু রিপেয়ার, যেটা হয় সিভিলে তো আর্মির চেক লিস্ট অনুযায়ী গিয়েছি। তখন আমি ফুটবল কমিটিকে বললাম যে এই অবস্থা, কী করা যায়। তখন আমি চিন্তা করলাম দেশের প্রেস্টিজ আগে, যেহেতু আমি কমান্ডার আর্মির, এএসপিটিসি পিক আপ দিয়ে 1 পিক আপ ক্লিনার নিয়ে গেলাম, সাথে সাথে এসএমকে বললাম যে উইদিন হাফ অ্যান আওয়ার, যেটা আর্মির নিয়ম, করে দিলাম, অ্যান্ড এভরিবডি ওয়াজ সারপ্রাইজ হাউ টু ডু ইট। এই পয়সাটা দিয়েছি, পয়সাটা ঠিক মতো ব্যবহার করে নেই, এটা আমাদের এক ইয়া ছিল, আমার সেক্রেটারি ছিল, নাম বলতে যাচ্ছি না। তো এই কয়েকটা ইনসিডেন্ট আমার পারফরমেন্স দেখে তো তারা আমাকে তখন বললো, মানে এই স্বীকৃতিগুলি দিল। একটা আর্মি অফিসার হিসেবে ন্যাশনাল টিমের ফুটবল লিডার হওয়া কিন্তু এটা বিরাট গর্বের বিষয়। আই হ্যাড দি ইন্টারাকশনস উইথ লটস অফ ফুটবল প্লেয়ার অ্যাট দ্যাট টাইম। এবং এই জায়গায় একটা চমৎকার জিনিস উঠে আসলো স্যার, সেটা হচ্ছে যে ইটস নট অল অ্যাবাউট পারফরমেন্স অফ দ্য প্লেয়ার্স, ইটস অলসো পারফরমেন্স অফ দ্য ম্যানেজার্স, দেন যারা প্লেয়ারদেরকে অর্গানাইজার্স, এদেরও কোয়ালিটির খুব ইমপ্রুভ করা দরকার স্যার। স্যার আমরা আজকে যে আলোচনা, মানে আপনার সাথে আলোচনা চলতেই থাকবে স্যার, এবং আমার মনে হয় যে এটা অনেক মানে কিছু আপনার কাছ থেকে জানার, হিস্টোরিক অ্যানেকডটস গুলা জানা যায়, প্লাস হচ্ছে স্যার আপনার থট গুলা এত গভীর যে একটা পডকাস্টে এটাকে ট্রুলি এই শর্ট টাইমের মধ্যে রিফ্লেক্ট করাটাও ডিফিকাল্ট। সো ওই এমসিকিউ টাইপ কোশ্চেন তো আপনাকে করলে হবে না স্যার, বাট দেন উই আর এট দ্য এন্ড অফ আওয়ার ডিসকাশন টুডে। সো যদি আমরা লাস্ট কোশ্চেনটা আপনাকে করতে চাই, সেটা হচ্ছে যে একটা রাজনৈতিক দল একটা দেশের গেমস এন্ড স্পোর্টসে কিভাবে ইম্প্যাক্ট রাখতে পারে, এটা হচ্ছে একটা অংশ। আরেকটা হচ্ছে স্যার যে স্পোর্টস মিনিস্টার অথবা স্পোর্টস মিনিস্ট্রি জন্য আপনার পক্ষ থেকে যদি কোনো সাজেশন থাকে যে এই কাজগুলো করলে আমাদের ওভারঅল কান্ট্রির ক্রীড়াঙ্গনে একটা পজিটিভ ইম্প্যাক্ট আসবে। না, এটা একটা বড় ক্যানভাসে তুমি কোশ্চেনটা করেছো, সেইভাবে আমি ওইভাবে তো অত চিন্তাও করি নাই যে একজন মিনিস্টার লেভেলের এসে কী কথা। আমি সবসময় বড় মনে করি এটা খেলাধুলার জগৎকে রাজনীতি থেকে সম্পূর্ণ মুক্ত রাখতে হবে। এটা রাজনীতিকরণ করতে গেলেই খেলাধুলা উন্নতি হবে না, সোশ্যাল, যেটা বিগত সরকারের আমলে আমরা প্রতিটি ডিসিপ্লিনের সেক্টরে লক্ষ্য করেছি। ভেরি ইন্টারেস্টিং, মানে পলিটিক্যাল পার্টির কাজ হবে স্পোর্টসে পলিটিক্স না করা। এখন আমি যদি বলি, এটা আমার ব্যক্তিগতভাবে হয়তো অনেকে নিতে পারে, উইথ মাই ক্রেডেনশিয়ালস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আই ওয়াজ জাস্ট এ ভ্যালু অ্যাডমিনিস্ট্রেটর অফ হোম অফ ক্রিকেট। কাজটা চ্যালেঞ্জিং ছিল ডেফিনেটলি, কিন্তু ইট ডেফিনেটলি গোজ উইথ মাই র্যাঙ্ক, স্ট্রাকচার অ্যান্ড এক্সপিরিয়েন্স। সেখানে আমাকে, যেহেতু ওখানে বেশ কিছু ঘটনা ঘটতো, সেগুলি আমি পাবলিকলি বলতে চাচ্ছি না। তুমি একটু কারাপশনের কথা বলছিলা, যেমন ওয়ান অফ দ্য মেইন, আমি এখন বলতে পারি ওদেরকে যে স্টেডিয়ামের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সমস্ত দায়িত্ব আমার উপর, কিন্তু সামার আদার এই দায়িত্বগুলি থেকে আমাকে দূরে রাখা হতো। ফাইন, আলহামদুলিল্লাহ। এরপরেও ক্রিকেট বোর্ডে আমার চাকরির বয়সসীমা ছিল 65 বছর, কিন্তু তারা একটা আইন করলো 62 বছরের বেশি আর হবে না। মানে আপনার হাত থেকে মানে ছুটকারা পেতে যাচ্ছে। মানে অ্যাজ আই ওয়াজ ভেরি ভোকাল, হ্যাঁ, এই সমস্ত জিনিস পয়েন্ট আউট করতাম। তো তোমার যে প্রশ্নটা হলো পলিটিক্স, শেখাতে আসতেছি যে ক্রিকেট বোর্ড ওয়াজ টোটালি পলিটিসাইজ। ওকে, তো এই পলিটিসাইজ করার জন্যই আজকে সাকিব যখন পলিটিক্সে জয়েন করলো, মাশরাফি যখন জয়েন করলো, এবং ওই আওয়ামী লীগের লোক লেভেল না ছাড়া ক্রিকেট বোর্ডে ইভেন একটা ভলেন্টিয়ার হওয়ার সুযোগ ছিল না। ও মাই গড। আমি তো ওখানে সিকিউরিটির দায়িত্ব করেছি, ওখানে এসএলওরা করে, খেলার সময় সিকিউরিটি লিয়াজ অফিসাররা আসে,
নোবডি কুড ইভেন এন্টার। অনেক ভালো ভালো ক্রীড়া সংগঠকের এগেনস্টে ফলস কেস দিয়ে তাদেরকে হয়রানি করা হচ্ছে। এটা তো আমি তো সবকিছু সাক্ষী। মানে স্পোর্টস সেক্টরে মানে এখন এই যে এটার থেকে ঊর্ধ্বে একটা স্পোর্টস খেলতে হবে, এইটা হলো সবচেয়ে বড় জিনিস। মানে ট্যালেন্ট, সবাইকে বুঝতে হবে যে আমি হাইলি ট্যালেন্টেড, আমি একটা সাধারণ একটা ট্রফি এনে দিতে পারবো, কিন্তু আমি যখন দল হিসাবে কাজ করব তখন কিন্তু আমি আমি এক ট্যালেন্ট দু একটা ম্যাচ আমাকে জিতাবে, কিন্তু আমি দল হিসাবে কাজ করব, আমি কিন্তু দেশের জন্য ট্রফি আনতে পারবো। সো তো এই জিনিসটা অত্যন্ত মনে রাখতে হবে যে আমি দল হিসাবে কাজ করলে, এবং আমি প্লেয়ারদেরকে সবসময় এই কথাটা বলতাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যখন সিও ছিলাম, যে your individual talents will give you win of few matches, but if you work as a team you will get the trophy, and we got the trophy. And সবসময় একটা কথা বলতাম যে you may lose এটা বোধহয় ওয়াশিংটনের কথা, you may lose a battle, একদিন আসলাম মন খারাপ কাউকে, বাট উই উইল নেভার লুজ এ ওয়ার। এই কথাটা তাদেরকে সবসময় বলে আমি চাঙ্গা রাখতাম, ইউ মে লুজ এ ব্যাটল বাট উই উইল নেভার লুজ এ ওয়ার। তো আমার কিছু ইন্সপায়ারিং কথা সবসময় থাকতো। এবং অনেক ফ্রাঞ্চাইজ, আমি এখানে বলতে মানা নাই, ইভেন শহীদ আফ্রিদির মতো প্লেয়ার তো আমার সাথে খেলছে, তার সময়কে বলে যাচ্ছে জাকি ভাই আমি এসব কিছু বুঝি না, আপনি যেই টিমে আমি আপনার সাথে আসবো। এই ধরনের কমপ্লিমেন্ট আমি পেয়েছি যেগুলো আমি চেরিশ করি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে স্যার আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আমার মনে হয় স্যার আমাদের এই আড্ডাটা আরেকটা এপিসোডে আমরা করতে পারি, যেখানে আমরা ট্রুলি আপনার রিফ্লেকশনগুলো নিয়ে আলোচনা করব, যে একটা ইয়াং অ্যাথলিট কিভাবে মানে তার লাইফ ইনজুরি মুক্ত এবং পলিটিক্স মুক্ত এবং করাপশন মুক্ত রাখতে পারে। আমাদের আরও প্রশ্ন ছিল যে একটা ইয়াং লিউটেন্যান্ট যখন ইউনিটে একটা নতুন টিম পায় তখন সেই টিমটা কীভাবে তার ম্যানেজ করা উচিত। আমাদের আরও প্রশ্ন ছিল যে কিভাবে চ্যাম্পিয়ন প্লেয়ার যারা একটু মানে দুষ্টু টাইপের হয় অথবা একটু মানে ইল ডিসিপ্লিন হয় তাদেরকে কিভাবে ম্যানেজ করে মোটিভেট করে করতে হয়। আমাদের প্রশ্ন ছিল থাকতে পারতো যে একটা স্পোর্টস অর্গানাইজার হিসেবে হোয়াট আর টপ 10 লেসন্স টু বি টেকেন ফ্রম ইউ। আমাদের প্রশ্ন থাকতে পারতো যে বিসিবিকে কিভাবে আবারও অরাজনৈতিক একটা সংগঠন হিসেবে দাঁড় করানো যেতে পারে, রিপেয়ারটা করা যেতে পারে। আমরা একই সঙ্গে আরও আপনার কাছ থেকে জানতে চাইতে পারতাম যে নেক্সট বিপিএল যেগুলো আছে ওটা কিভাবে আবার ট্র্যাকে ফিরে আনা যায়। এতগুলো কোশ্চেন নিয়ে আবার মনে হয় আমরা আরেকটা এপিসোড করতে পারবো স্যার, বাট আজকের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আমাদের জন্য দোয়া রাখবেন স্যার, এবং যেন আপনার সাথে আমরা নেক্সট আরেকটা এপিসোডে বসতে পারি সেই আশা রাখছি স্যার। আচ্ছা মেজর ডেল, আপনি আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, অনেক ক্ষেত্রে হয়তো দু একটা ডাটা আমার স্পেসিফিকভাবে মনে নেই, যেটা এই বয়সে মনে না থাকারও কথা, কিন্তু আসলে যে কথাগুলি বলেছি সেগুলি আমার জ্ঞান বুদ্ধিতে সবই সত্য। এবং আপনি যে আমাকে সময় দিলেন এবং এখানে ডাকলেন স্ট্যাট লগে, যেন আপনাকেও ধন্যবাদ, আপনারও জীবনে আর শুভকামনা করছি এবং দর্শকদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। শুধু দর্শক মন্ডলী, আজকের মতো আমাদের স্ট্র্যাটলগ এর আজকের এপিসোড যেটা আছে সেটা আমরা শেষ করছি। আমরা যদি ছোট্ট করে রিক্যাপ করি তাহলে আমরা এতটুকু বলতে পারি যে আজকে কর্নেল জাকি স্যার, যিনি কমনলি লেলিন ভাই নামেও পরিচিত, তার কাছ থেকে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একটা ব্রডার পিকচার পেয়েছি। ছোট ছোট সেগমেন্টে আমরা তার কাছ থেকে বের করে আনার চেষ্টা করেছি যে আমাদের এরিয়া অফ ইমপ্রুভমেন্টস কোনগুলো। ক্রিকেট কনভেনশনের মতো চমৎকার কিছু আইডিয়া স্যার আমাদের সাথে শেয়ার করেছেন। সর্বোপরি আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন যে কিভাবে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখা যায়। সুতরাং আমরা আশা করি যে আমাদের একটা শক্তিশালী জাতি গঠনে এই আমাদের যে স্পোর্টসম্যানশিপের ব্যাপারটা, এই ব্যাপারটা যেন আমাদের ক্যারেক্টারে ইনকালকেট করা যায়, সেক্ষেত্রে স্যারের এই সাজেশনগুলো কাজে লাগিয়ে আমরা চেষ্টা করব। আমরা ব্যক্তিগত পর্যায়ে, সামষ্টিকভাবে, রাজনৈতিকভাবে চেষ্টা করব যেন আমরা একটা শক্তিশালী চরিত্রবান জাতি গঠন করতে পারি। কর্নেল জাকি স্যারকে আবারও ধন্যবাদ জানিয়ে আপনাদেরকে এরপরের স্ট্র্যাটলগের এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতে চাই। নেক্সট এপিসোডে থাকবেন লেফটেন্যান্ট জেনারেল সাব্বির স্যার, এবং উনি আসবেন পার্বত্য চট্টগ্রামের অনেক অজানা কথা নিয়ে, কারণ তিনি কিন্তু চিটাগাং ডিভিশনের জিওসি ছিলেন। দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।